আমি অনেক গোপন খাতায় কবিতা লিখতাম। আমাদের লেখায় খুব বেশি ইংরেজি হিন্দি শব্দ ঢুকতে শুরু করলো। রিংটোন শব্দটা 20 বছর পরে একজন মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে দেখলাম তার আর আমার হুবহু একই অভিজ্ঞতা। নারীর সৌন্দর্য বা নারীর গান করা বা নাচ করা এগুলো অনেক অ্যাকসেপ্টেড প্রফেশন। সেই স্বীকৃতি আর কবিতা লেখার স্বীকৃতি একদম আলাদা। মানে কবিতা মনে করা হয় এমন একটা মেধার শিল্প যে সেটা মেয়েরা করতেই পারে না। শক্তি তো বলেই ছিলেন যে মেয়েরা কবিতা লিখতে পারে না। মেয়েদের প্রথম বাধা হচ্ছে কলমটা তুলে নেওয়ায়। দেবারতী মিত্রকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি মেয়ে হয়ে এরকম লিখেছেন। তিনি খুব শক্ট হয়ে আমায় বললেন, কবির কি নারী পুরুষ আছে? কবি তো নির্লিঙ্গ। মেয়েদের জীবন এত ভয়ে হয়ে যাবে এতদিন পরে সেটা আমরা ভেবেছিলাম কি? এগুলো নিয়ে মুখ খুলতে গেলে আমাদেরই বা ভয় পেতে হবে কেন আমি বুঝি না। কারণ এগুলো তো আসলে আমাদের প্রতি মুহূর্তের বেঁচে থাকা নিয়েই আমরা প্রশ্ন তুলছি, তাই না? খুব প্রিয় একজন পুরুষ কবি সম্বন্ধে মিটু হয়েছে, তখন এটা তো হয়েছে। এবং আমি চোখ বুজে মেয়েটির পক্ষ নিয়েছি। মেয়েটি তাকে শুধু ফাঁসাবে বলে নিজেকে এত বড় একটা রিস্কের মুখে ফেলছে, এটা আমি বিশ্বাস করি না। বাংলায় আমি বলবো সামাজিক আন্দোলন হয় না। আমরা সবেতেই বলি যে এই আইন হোক, ওই হোক, রাষ্ট্র কেন করছে না, পুলিশ কেন দেখছে না। সবকিছু কিন্তু আইন আর পুলিশ দিয়ে হয় না। আমার একটা এম্পাওয়ারমেন্টের ফিলিংও হয়। আমি যখন কিছু একটা লিখি, আমি জানি যে ওটা দিয়ে একটা পাথরের একটা কোনাও নাড়ানো যাবে না হয়তো, কিন্তু আমার ভেতরে যে পরাজিত মানুষ আমি, এই বোধটা চলে যায়। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। আমার অহং আমি নিয়ে চলবো সকলের আগে, আমি ও আমার এই বহু যত্নে রক্ষিত ইস্পাত। আমার অহং আমি নিয়ে চলবো সকলের আগে, বালক যেভাবে রাখে চপ্পলের আগে খোলাম কুচি। আমাদের সঙ্গে আজকে আছেন যার কবিতা আমি পড়লাম, মেয়েদের নিয়ে, মেয়েদের কথা ভেবে অনেক লেখা লেখেন। তিনি হলেন যশোধরাদি, যশোধরা রায়চৌধুরী। আজকে আমাদের সঙ্গে আছেন এবং উনি আমাদের এই আবার বৈঠকের নিয়মিত দর্শকও। তিনি এসে শুরুতেই বললেন আমার এপিসোডগুলো খুব ভালো লাগে এবং মাঝে মাঝে উনি কমেন্টও করেন, যেগুলো শেয়ার করেন আমি দেখেছি। আর প্রথম এপিসোড থেকেই তো দেখছি মোটামুটি। আমি পড়লাম হচ্ছে যন্ত্রণা টুরিস্ট থেকে একটা প্রথম দিকের লেখা, ছোট্ট করে জাস্ট ইচ্ছে করলে একটু কবিতাটা শুরু করি, কিন্তু আসল কবিতা যশোধরাদিই পড়বেন, এই দৃষ্টতা আমি করবো না। না এবার যশোধরাদির জন্য আছে জিঞ্জার হানিটি, আমাদের দুজনের জন্য। আর যশোধরাদি খাচ্ছে সর্টি ভেজিটেবলস। শুরু করা যাক আজকের বৈঠক। ঠিক, কবিতা লেখাটা কি ছোটবেলা থেকে? হ্যাঁ, খুবই ছোটবেলার একটা স্মৃতি আছে। আসলে কি বলতো, অধিকাংশ বাঙালি ছেলে মেয়ে তো 16-17 বছর বয়সে কবিতা লেখেই। আর মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস হয় যে আত্মপ্রকাশটা একটু দেরিতে হয়। আমি অনেক গোপন খাতায় কবিতা লিখতাম। কম বয়সে বাড়িতে একটা আবহাওয়া ছিল যেখানে রবীন্দ্রনাথ পড়ে শোনানো হতো, এবং আমরা তো বড়ই হয়েছি। আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, মাল্টিপারপাসে, আলিপুরে থাকতাম, ভবানীপুরে। তো বাড়িতে তো অজস্র বই ছিল। আমরা স্কুলে যে কোনো বিষয়ের জন্য প্রাইজেও বই পেতাম, এবং স্কুলের লাইব্রেরিগুলো ভীষণ রিচ ছিল। আর বাংলার দিদিমণিরা ভীষণ ভালো ছিলেন। বাংলা আমরা দিদি বলতাম, মিস বা ম্যাডাম বলতাম। আমরা দিদি বলতাম, আমিও দিদি বলেছি। তো বাংলার দিদিরা সব সময় এত উৎসাহ দিয়েছেন। তাছাড়া ইতিহাসের দিদি, সংস্কৃতের দিদি, ওরা আমাদের না বার্ডিং, মানে একটা অন্যরকম নার্চারিং করেছেন, মানে বার্ডস হিসেবে। আর আমাদের স্কুলের পত্রিকা নাম ছিল কুড়ি। আচ্ছা, কাজী বার্ডজি। তো কুড়িতে আমি প্রচুর লিখতাম। মানে ওনারা বলতেন সবাই লিখে দাও, ওটাই হাতে খড়ি। এবং কুড়িতে একটা লেখা বেরোনো মানে বিরাট ব্যাপার, তখন নিজের নামটা ছাপার অক্ষরে দেখতে পাওয়া। তো সেই কুড়ি আমাদের রাখাও আছে এখন, আমাদের স্কুলে একটা গ্রুপও আছে, তারা নিজেরাও শেয়ার করি। আর তারপরে অনেক দিন প্রেসিডেন্সিতে যখন পড়তাম তখন ভীষণ ভয় পেতাম দর্শন নিয়ে। আচ্ছা, তারপর প্রেসিডেন্সিতে তো আমাদের চারিপাশে বাঘা আতেলরা ঘুরে বেড়াচ্ছে, এবং অনেকেই ভীষণ কবিতা ভালো লেখে। তখন তাদের কবিতার যে ছটা, বর্ণচ্ছটা দেখে আমি একটু ঘাবড়ে গিয়ে খুব কম মানে লিখছি।
তার অনেক দিন পরে, মানে আমাকে বইমেলায় একজন লিটল ম্যাগাজিনের এডিটর, তিনি এখন আর নেই, সমীর মজুমদার, তিনি বইমেলায় আমাকে বলেছিলেন এতদিন কোথায় ছিলেন। মানে আমি আসলে প্রায় 30-এর কাছাকাছি বয়সে আমার প্রথম দেশে কবিতা বেরোয়। কবিদের জেনারেলি একটা সময় হচ্ছে ধরো 22-23 বছরে তাদের আসল উদ্ভাসটা হয়, কিন্তু ওই সময়টা আমি একটু মানে লাজুক হয়ে নিজের গোপন খাতায় লিখতাম। তারপরে আমি চাকরির পরীক্ষা দিলাম, ইউপিএসসি পরীক্ষা দিয়ে আমি চাকরির ট্রেনিংয়ে চলে গেলাম সিমলায়। সেখান থেকে আমি দেশে একটি কবিতা পাঠাই 93 সালে, এবং সেটি প্রথম দেশে ছাপা হয়। আর তার আগে বিভিন্ন লিটল ম্যাগাজিনে খুবই কম সম, কিন্তু ধীরে ধীরে যেটা হয় মানে একটা স্বীকৃতির পর তোমার লেখাটাও বাড়ে, ইচ্ছেটাও বাড়ে, লোকের বাড়ে। পরিচিতি হলে মনে হয় যে একদম। আরেকটু করি আরেকটু হ্যাঁ, করি। এবং তারপর 98 সালে, আমি এটা কোনোদিন ভুলবো না, তাই আগেই বলতে চাই যে 98 সালে সুনীল গঙ্গোপাধ্যায়দের কৃত্তিবাস, ওরা নতুন করে কৃত্তিবাস পুরস্কার চালু করলেন, যেটা ওদের 50-60-এর দশকের একটা ব্যাপার, সেটাকে ওরা আবার শুরু করলেন। তখন আমাকে আর আরেকজন কবিকে দেওয়া হয়েছিল প্রথম পুরস্কারটা। তারপর অনেকে পুরস্কারটা পেয়েছেন, কিন্তু 90 দশকের কবি হিসেবে আমি প্রথম পেয়েছিলাম। এটা আরেকটা ব্রেক, যেটাকে আজকাল বলা হয়। মানে আমাদের যে অনেকে অগ্রজরা অনেক আশীর্বাদের হাত মাথায় রেখেছেন, বা শুধু লেখার জন্যই তারা আমাকে রেকগনাইজ করেছেন, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এবং মানে এটা গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে এখন অনেকে বলে যে আমি আমার অনুজ বা আমার থেকে ছোট যারা, তাদেরকে খুব বলি যে খুব ভালো লিখছিস, বা এটা পড়ে সবাইকে পড়ালাম, তো তারা বলে যে তুমি তো আমাদের খুব নার্চার করো। আমি তখন বলি যে আমিও তো পেয়েছি, মানে স্নেহ তো অনেকের পেয়েছি, বড়দের। এই যে দশক, এর দিয়ে কি মানে হ্যাঁ, এটা একটা বড় বিতর্ক। দেখো, দশক ওয়ারি বিভাজন যেটা কবিতার, সেটা আসলে বোধহয় ঠিক হয় না। কারণ আমি যেমন অনেক দেরিতে যে বললাম লিখতে শুরু করেছি, আমার আসলে 80 দশকের বয়স, মানে 80 দশকের কবিদের সঙ্গে আমার বেশি বয়সের দিক থেকে ক্লোজনেস। কিন্তু আবার আমার লেখালেখিটা যেহেতু ওই সময় চলছিল, ওই দশকের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমার লেখায় আছে। যেমন আমাদের লেখায় খুব বেশি ইংরেজি হিন্দি শব্দ ঢুকতে শুরু করলো, যেটা তখন খুব সমালোচিতও হয়েছে। সমালোচিত এই জন্য হয়েছে যে বিজয় মুখোপাধ্যায়, শরৎ মুখোপাধ্যায় ওরা বলতেন যে এত ইংরেজি শব্দ কেন ব্যবহার করবে কবিরা। আবার আমরা বলতাম যে আমরা কথোপকথনের যে রোজকার ভাষা, তাতে যেহেতু প্রচুর ইংরেজি ব্যবহার হয়। যেমন তখন মোবাইল প্রথম যখন আসছে, রিংটোন শব্দটা আমাদের কবিতায় ঢুকেছে, শ্রীজাতর কবিতায় ঢুকেছে, মানে এগুলো কিন্তু অটোমেটিক্যালি ঢুকেছে, কারণ আমরা চাইছি আমাদের দৈনন্দিন বাচনের কাছাকাছি কবিতাটাকে নিয়ে আসতে। এবং যার ফলে 90-এর কবিরা কিন্তু খুব জনপ্রিয় হয়েছে, কারণ মানুষ কানেক্ট করতে পারছে না, তার দৈনন্দিন বাসে উঠে টিকিট কন্ডাক্টর এইগুলো ঢুকে যাচ্ছে, ট্রেনের গল্প ঢুকে যাচ্ছে, লোকাল ট্রেনে মানে লোকাল ট্রেনের মতো দুলছি, এরকম সব লাইন ঢুকছে আমাদের কবিতায়। তার আগের 80-র দশকের যারা কবি, তারা কিন্তু খুব কি বলবো, মানে খুব শুদ্ধতাবাদী, খুব ভাষা সচেতন, তাদের একটু অন্যরকম। 90-এ একটা খুব ভাঙচুর শুরু হয়ে গেল, মানে 90টা চারিদিকে তখন ঘটনাগুলো এমন ঘটছে, যেমন মনমোহন সিংয়ের অর্থনীতির যে পুরো ব্যাপারটা, মানে মুক্ত অর্থনীতি তো আসছে, উদার অর্থনীতি আসার সঙ্গে সঙ্গে আমাদের চারিপাশে অনেক পণ্য এসে যাচ্ছে, যার ফলে আমার প্রথম বইয়ের নাম পণ্য সংহিতা। মানে আমরা হঠাৎ সচেতন হয়ে উঠছি যে আমরা প্রচুর চারিদিকে, মানে আমরা উপভোক্তা এবং আমাদের চারিদিকে প্রচুর পণ্য, তার ভালো খারাপ দুটো দিকই আছে। ইনফ্যাক্ট তখন আমি খুব জাজমেন্টালও ছিলাম, এখন বুঝতে পারি, কারণ আমি একটা জায়গায় লিখেছিলাম যে মানে যে মেয়েরা তখন মডেলিং এ ঢুকছে, সেটাকে একটু ক্রিটিসাইজ করে, একটু সমালোচনা করে লিখেছিলাম যে তখন বে ওয়াচ বলে একটা সিরিজ হতো না, আর তখন সেই প্রথম 72 চ্যানেল ঢুকলো, মানে মানুষ তো তার আগে শুধু দূরদর্শন দেখতো, হ্যাঁ, এবার হঠাৎ 72টা চ্যানেল পেয়ে মাথা ঘুরে গেল সবার। তখন বে ওয়াচ টাইপের যেগুলো আসতে শুরু করলো, তাতে তো মানে বিকিনি পরা মেয়েদের দেখা গেল। এবং আমার একটা কবিতা ছিল, এ বড় অনন্য ঠ্যাং, বড় বেশি মোহময় ঠ্যাং, ওটা পড়ে তো ওটা দেশে বেরিয়েছিল। আমার মা তো ভীষণ রেগে গেলেন। আমার মা খুব শুদ্ধতাবাদী, রাবীন্দ্রিক একটা মানে রুচিবোধ সম্পন্ন মানুষ। তিনি বললেন, এই ঠ্যাং শব্দটা তুই কেন ব্যবহার করলি, ভীষণ অশ্লীল লাগছে আমার। তারপর অনেকেই অনেক মানে খারাপ কথা অনেক শুনেছি বাইরে থেকে। তখন তোমাদের ট্রোল কিভাবে হতো? ট্রোলটা ভাগ্যিস তখন ফেসবুক ছিল না। আমি সেটাই ভাবলাম যে এরকম
ট্রোল হতে পারতাম, মানে এখন তখন তো সেভাবে হতো না, তখন তখন কিভাবে কাছাকাছি কেউ ফোন করলেন, হ্যাঁ। দেশে তোমার কবিতাটি পড়লাম, কিন্তু তুমি কিছু শব্দ ব্যবহার করেছো, সেটা তো একেবারেই ভালো লাগলো না, এইটুকুই ট্রোল, এর থেকে বেশি নয়। লেখালেখি হতো হয়তো একটু। হ্যাঁ, তবে উড়ো চিঠি টিঠি আসতো, খারাপ আচ্ছা। খারাপ উড়ো চিঠি পেয়েছি অনেক, আচ্ছা। সেগুলো এখানে বলতেও চাইছি না, মানে হয়তো আমারই কোনো মানে ঠ্যাঙের থেকেও আরো একটু খারাপ, মানে বেঠিক আরো slang। বেঠিক স্ল্যাং, এবং সেটা হচ্ছে যে হয়তো কোনো পুরুষ কবি তার মনে হয়েছে যে মহিলা কবি হিসেবে একটু বেশি পাত্তা পেয়ে যাচ্ছে, এবং অমুক কবির সঙ্গে তোমার অমুক সম্পর্ক টম্পর্ক ইত্যাদি খারাপ খারাপ কথা টথা লেখা চিঠি। সেটাও দেখো ফেসবুকের জমানায় হলে এতদিনে সেই চিঠি মানে আপলোড করে হাতের লেখা দেখে কে লিখেছে সেটা বেরিয়ে যেত, তখন আমরা গোপনে রেখে দিতাম ওগুলো, সত্যি আমরা তাই। ওগুলো নিয়ে মাথা আজকাল কিন্তু ঘামাতাম না। অনেক কাজ যারা যতই ট্রোল হোক আর যাই হোক কত কাজ ছেড়ে দেয় এরা, অনেক ছেড়ে দেওয়া যায় পুলিশের এবং কাজ। অনেক ভাবে পাবলিক করে দেওয়া যায়, হ্যাঁ। মানে পাবলিক শেমিংটা অনেক সহজ হয়ে গেছে না সহজ হয়ে এখন, গেছে। বা প্রতিবাদ করাটাও অনেকটা ইজি পথ হয়েছে, তৈরি হয়েছে। অন্তত জানতে পারবো যে হ্যাঁ 200টা লোক জানতে পেরেছে এই সমস্যাটার কথা, না তো আগে আমরা চুপ করে থাকতাম, মানে আমাদের নীরবতাটা ছিল খুব কষ্টকর, এবং পরে হয়তো কারোর সঙ্গে শেয়ার করলাম, বা 20 বছর পরে একজন মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে দেখলাম তার আর আমার হুবহু একই অভিজ্ঞতা, দুজনেই মানে একইভাবে। আমি পডকাস্টটা করে কিন্তু সেটাই টের পাচ্ছি যে সবারই ভেতরে পিছনে অনেক অনেক এবং অনেক কষ্ট, পেশাতেও দুঃখ। মেয়েদের একই রকম ব্যাপারটা। একজন মহিলা 90 দশকে কৃত্তিবাস পাচ্ছে, তখনকার আশেপাশে বা তার আগের কবিরা কিরকম চোখে দেখছে পুরুষ কবিরা? হ্যাঁ, আমরা যেটা অনুভব করেছি সেটা হচ্ছে যে তখন একটা খুব দল ছিল, দলের ভালো খারাপ দুটোই কিন্তু ছিল আমার মনে হয়, এটা একেবারে আমি বাংলা কবিতা সম্বন্ধে বলছি, শুধু মেয়েদের কথা নয়। দেখো, দলভুক্ত হতে পারা, গোষ্ঠীভুক্ত হতে পারার মধ্যে একটা জোর আছে, কোথাও একটা ইউ আর মানে পার্ট অফ এ প্রিমিয়াম ক্লাব, এরকম একটা ফিলিং। তাতে কি হয়, তোমার লেখাটা আরো বেশি বেশি হচ্ছে, তুমি সেটা কিন্তু আমরা কৃত্তিবাসের কাছ থেকে সেটুকু পেয়েছিলাম। কিন্তু একই সঙ্গে অনেকেই বলেন, যেমন সুনীল দাই নিজে একটা লেখায় কৃত্তিবাসে লিখেছিলেন এখন যারা লিখছে বলে অনেক কবির নাম দিয়ে, তারপর খেয়াল করলেন মেয়েদের নাম নেই, শেষ প্যারায় লিখলেন এই রে আমি মেয়েদের নাম লিখতে ভুলে গেছি, নবনীতা আমাকে খুব বকবে, বলে আমাদের সবার নাম লিখলেন। মানে ওনারও কিন্তু লেখার সময় প্রথম মনে পড়লো না মেয়েদের কথা, কিন্তু উনি প্রতি বছর যে কৃত্তিবাস পুরস্কার দিতেন একটি মেয়ে একটি ছেলেকেই দেওয়া হতো, কিন্তু মেয়েদের নামটা কোথায় যেন মুছে যায় বা তাদের মনে থাকে না। আরেকটা কথা আমি তোমায় বলবো, আমি জানি না এটা গান বা নাচ বা অভিনয়ের ক্ষেত্রে, যেহেতু নারীর সৌন্দর্য বা নারীর গান করা বা নাচ করা এগুলো অনেক অ্যাকসেপ্টেড প্রফেশন, সেই স্বীকৃতি আর কবিতা লেখার স্বীকৃতি একদম আলাদা। মানে কবিতা মনে করা হয় এমন একটা মেধার শিল্প যে সেটা মেয়েরা করতেই পারে না। মানে মেয়েরা, শক্তি তো বলেই ছিলেন, শক্তি চট্টোপাধ্যায়ের তো বিখ্যাত কথাই আছে যে মেয়েরা কবিতা লিখতে পারে না, এবং কবিতা সিংহকে এটার সঙ্গে লড়াই করতে হয়েছে। তখন এটা ভীষণভাবে, ওই যে বললাম যে প্রিমিয়াম ক্লাব, তখন একটা পুরুষদের ক্লাব ছিল, বয়েজ ক্লাব ছিল, এবং তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু উনি লড়াই করে তখন একজন কি দুজন মহিলা লিখতেন। তখন তো আমাদের মতো এত গোছা গোছা মেয়েরা লিখতো না, তাদের শেয়ারিং করাও সম্ভব ছিল না। কবিতা সিংহ সেই লড়াইটা লড়তে পেরেছিলেন, যে জন্য তাকে এত শ্রদ্ধা করি, এবং তাকেও কিন্তু অনেক দিক থেকে আন্ডার রেট করে বা একেবারে নন রেট করে রাখা হচ্ছে, মানে নন রেটেড, তাকে রেটিংই করা হয়নি। এখন পড়ে গবেষকরা বা আমরা যখন পড়ছি, আমরা ফিল করছি যে কি অসাধারণ সব লেখা তিনি লিখেছেন, কিন্তু ওই একটা কোথাও নীরবতার রাজনীতি তখন আরও ছিল। এবং ওর একটা লেখাতেই আছে যে মানে একটা যেখানে একাডেমিক ইন্টেলেকচুয়াল কাজে মেয়েরা এগোয় যখন, তখন তার স্বীকৃতিটা আরও দেরিতে পাওয়া যায়। এটার কি কারণটা কি হতে পারে? মানে তার কারণ এই ইনসিকিউরিটি, এবং এই এরিয়াগুলো অধিকৃত ছিল চিরদিনই পুরুষের। তো তাদের তো জায়গা, বিদেশি মহিলা কবিদেরও কবিতায় আমি পেয়েছি একই কথা, যে কবিরা তো সচরাচর, ইংরেজ কবি বলছেন কবিরা সচরাচর পুরুষ এবং আইরিশ, এবং তাদের মানে তাদের অনেকগুলো প্রেমিকা থাকে, তারা আমাদের এইভাবে দেখেন। মানে আমরা যেটা কলকাতায় বসে ভাবছি সেটা কিন্তু বিদেশেও মেয়েদের একই রকম মনে হচ্ছে, যে পুরুষ কবিরা একটু নিচু চোখে দেখছেন বা প্রথমটাই স্বীকৃতি দিতে চাইছেন না।
তুমি অনেক লেখো, খুব ভালো লেখো, নিজেকে প্রমাণ করার জন্য অনেক বেশি খাটতে হয় মেয়েদের। তারপরে তো পারিপার্শ্বিক সমস্যা এবং আছে। তারপরে বলা হয় যে মেয়েরা না খেটেই নাম পায়, ঠিক উল্টো কথাটা বলা হয়। একদম, এবং এটা এখনো চলছে যে একটি মেয়ে নাম করলে বা একটি মেয়ে ভালো কাজ করলে তার তো ও তো সৌন্দর্য কানেকশনে পেয়েছে, পেয়েছে, ওর তো বিভিন্ন লোকের সঙ্গে ওর সম্পর্ক করে পেয়েছে। পার্টিতে যায়, নয়তো এখানে ওখানে তার এই কবির সাথে দেখা যাচ্ছে, বা যে কোনো প্রফেশনে। হ্যাঁ, এটা মোটামুটি এক রয়ে গেছে এবং সেটা খুব দুঃখের, কারণ 50 দশকে কবিতা সিংহ যেটা ফেস করেছেন, আজকে তো 70 বছর পেরিয়ে গেল না, এখনো সেটা যদি ফেস করতে হয় কাউকে। কিন্তু মধ্যে মধ্যে দেখো তো ফেসবুকে আমি খুব চেঁচামেচি করি যে অমুক তালিকায় মেয়েদের নাম কেন নেই, এগুলোতেও আমাকে অনেকে বলেছে আপনি কেন চেঁচামেচি করেন, আপনার তো মোটামুটি একটা প্রতিষ্ঠা হয়ে গেছে। আমি সেটা তো ইস্যু নয়, আমি তো নিজের জন্য করছি না। আমরা একটা আদমশুমারি করেছিলাম, মেয়ে শুমারি, পুজো সংখ্যাগুলোতে, শারদ সংখ্যাগুলোতে কজন মেয়ে লেখক আছে, সেখানেও তো খুবই কম। এই বছরে দেখলাম একটা ব্যতিক্রম, এই বছরে উপন্যাস গল্পে প্রচুর মেয়েরা আছেন, কবিতায় মোটামুটি 30-40% মেয়েরা থাকেন, কিন্তু গল্প উপন্যাস যেগুলো ফিচারে থাকেন, কারণ ফিচারটা তো অত বেশি সৃষ্টিশীল কাজ নয় বলে মনে করা হয়, ফিচার লিখতে দেওয়া হয় মেয়েদের, উপন্যাস লিখতে বলা হয় না। মানে উপন্যাস লেখা মানেই তোমাকে জীবনের অভিজ্ঞতা থাকতে হবে, মেয়েরা আবার কি অভিজ্ঞতা পাবে, মেয়েরা তো ঘরে থাকে, বাচ্চা মানুষ করে, সংসার করে। সে আশাপূর্ণার এত পপুলার উপন্যাসগুলোকেও তো বলা হতো যে মেয়েলি গল্প, সংসারের গল্প, এবং অনেক পুরুষরা পড়তেন না, যার ফলে জ্ঞানপীঠ যখন আশাপূর্ণা পান তখন নবনীতা দেবসেন লিখেছেন যে আমাকে গিয়ে লড়াই করতে হয়েছে, আমাকে বলতে হয়েছে যে এগুলো সত্যিকারের উঁচুদরের সাহিত্য। তখন অধিকাংশ যারা জুরি ছিলেন তারা বলেছেন আমি তো পড়ি না, আমার স্ত্রী পড়েন, তাদের বলতে হচ্ছে একটু পড়ে দেখুন, মানে সেই পড়ে দেখুনটাও তাদের কষ্ট করে পড়াতে হয়েছে। কিন্তু আশাপূর্ণা দেবীর তো এখন আমরা বুঝি যে তিনি কত বড় একটা কাজ করে গেছেন, কিন্তু তার লেখা তো তার নিজের দেখার জগৎ নিয়ে লেখা। মেয়েরা কি দেখে না, মেয়েরাও, তাদের তো একটা জগৎ আছে। আসলে আমরা উপন্যাসকে ডিফাইন করি বা গল্পকে ডিফাইন করি একটা খুব বৃহৎভাবে, মানে তুমি যদি সুন্দরবনের ইন্টেরিয়ারে গিয়ে একটা গবেষণাধর্মী উপন্যাস লিখতে চাও, কটা মেয়ে পারবে নিজের কমফর্ট জোন ছেড়ে বেরিয়ে গিয়ে সবকিছু দায়িত্ব ছেড়ে দিয়ে? হ্যাঁ, সেটা তো সম্ভব হয় না তাদের পক্ষে, তাই জন্য মনে করা হয় তাদের জীবনে অভিজ্ঞতা নেই, তাই জন্য মনে করা হয় তারা কিছু মানে উপন্যাস বা গল্প লেখার মতো ম্যাটেরিয়াল তারা পাবে না, দরজার বাইরেই যত গল্প, মানে আসলে ডিফাইনই করা হচ্ছে। প্লেইং ফিল্ডটাকে ডিফাইন যদি তুমি করে দাও, তারপর তুমি বলবে যে না না তুমি এলে বেলে দুধু ভাতু, তোমাকে খেলতে দেওয়া হবে না, কারণ তুমি তো ওই খেলার যোগ্য নও। সমস্যাটা ওইখানে। কিন্তু মানে এই জন্য আমার মনে এই লড়াইটা মানে নবনীতা দি, কবিতা সিংহ, তোমরা লড়ছো, পরের প্রজন্ম আরো কিভাবে লড়তে পারে? মানে যদি পরের প্রজন্ম আরো তো কঠিন হয়ে সংখ্যার দিক যাচ্ছে। থেকে বাড়ছে, হ্যাঁ, কিন্তু সংখ্যার দিক থেকে কিন্তু মেয়েদের সংখ্যা বাড়ছে। কিন্তু একটা কোথাও আমার মনে হয় এখন যেটা হয় যে ধরো নবনীতা দেবসেন যখন সই ফর্ম করেছিলেন, সই বলে গ্রুপটা, উনি মেয়েদের এক জায়গায় আনতে চেয়েছিলেন একটা ছাতার তলায়, কিন্তু এখন আর সেটা কেউ করবে না, কারণ এখন আমরা সবাই না নিজেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি, এবং যার ফলে এখন যে মেয়েটি লিখে হয়তো একটা প্রতিষ্ঠা পাচ্ছে, সে কিন্তু সবাইকে নিয়ে লড়াইটা করছে না, সে নিজেকে নিয়ে লড়তে চাইছে, যার ফলে মেয়েরাও খুব বিচ্ছিন্ন আসলে। মানে দেখো শুধু মেয়েদের কথা তো নয়, এখন সব সময় বলা হয় যেটা যে ধরো তৃতীয় লিঙ্গ বা দলিত, এদের প্রত্যেকের তো আলাদা আলাদা ভয়েস, এবং সেগুলো তো চাপা পড়ে গেছে মেন স্ট্রিমের তলায়। তাদের যে লড়াই, দলবদ্ধ হয়ে না লড়লে তো তারা তাদের রাইটস পাবেন না, একা কথা বললে তো কোনো কথাই শোনা হবে না। এবার মেয়েদের কিন্তু আমি খুব দেখি যে লেখালেখির ক্ষেত্রে মেয়েদের দলবদ্ধতার অভাব, এবং সেটার একটা কারণ হচ্ছে যে নিজের লেখাটিকে ছেপে উঠতেই তাদের এত পরিশ্রম করতে হচ্ছে, তারপর তারা প্যারালালি তাদের কোনো পেশা থাকে। আজকাল তো লিখে আমরা কেউ উপার্জন করতে পারি না, মানে লিখে খাবো এই জিনিসটা হয় না, আমাকেও চাকরি করতে হয়েছে, তার সঙ্গে সংসার করতে হয়েছে, আমার একটি মেয়ে আছে তাকে বড় করতে হয়েছে, তো এত কিছু করার পর লেখাটার দিকে যে মন দিচ্ছি সেটাই আমার কাছে অনেক। তবে আমি না কোনোদিন এই মানে সামাজিক অ্যাক্টিভিস্ট হওয়ার আমার কোনো বাসনাই ছিল না, আমার নিজের লেখাটাই লেখার। আসলে আমার এখনো মনে হয় ওই দুলাল চন্দ্র ভরের সেই ছবি ও সই দেখিয়া লইবেনের মতো, মানে কবিতার মধ্যেই আমি সবটা চাই নিজেকে ঢালতে। কিন্তু আমি তাও দেখলাম যে খবরের কাগজে মেয়েদের ইস্যু নিয়ে লিখছি,
বা ধীরে ধীরে যত বয়স বাড়ছে তত ইনজাস্টিসগুলো নিয়ে বলতে হচ্ছে, মানে বলার তাগিদ অনুভব করছি। তো সরকারি চাকরি করে প্রতিবাদ কি করা যায়? করা যায় না তো। এবং আমার মনে আছে যে যখন নন্দীগ্রাম ঘটনা ঘটে তখন আমি খুব মানে রাগি রাগি কিছু লেখা লিখছিলাম। তখন আমাকে আরেকজন সরকারি চাকরি ফোন করে বলেছিলেন, শোনো, কন্ডাক্ট রুলের 6 নম্বর ধারাটা পড়ে নাও, তারপরে লেখো। তো আমার মনে হলো একই সঙ্গে তিনি আমাকে একটু কি থ্রেট দিলেন নাকি ভয়, সত্যি সত্যি শুভানুধ্যায়ী হিসেবেই বললেন। তারপর আমি সত্যিই দেখে নিলাম, এবং ওখানে বলা আছে পরিষ্কার যে পলিসিকে কোয়েশ্চেন করা চলবে না। কিন্তু দেখো, সরকারের ব্যাপারটাও তো খুব বিরাট, মানে তার মধ্যে কিছু আছে, একটা ইন্ডিভিজুয়ালের অপরাধকে নিয়ে অবশ্যই লিখতে পারো তুমি, কিন্তু তুমি সিস্টেমকে পুরোপুরি মানে সিস্টেমের ধরাশায়ী করতে পারবে না। লকে তুমি ইয়ে করতে পারবে না। হ্যাঁ, ল অফ দ্য ল্যান্ডের বিরুদ্ধে লিখতে পারবে না। এবং কিছু তথ্য আছে যেগুলো গোপনীয় তথ্য, সেটা জেনে গেলেও লেখা যায় না। আর এখন যেটা হয়েছে, এখন তো আসলে খুব চারিদিকে একটা অসহিষ্ণুতার ব্যাপার এসেছে। এবার সরকার যা করছেন সেটাকে সরাসরি ওইভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে সেটা খারাপ ভুল এগুলো বলার লোক খুবই কম আছে, এবং অনেককে তো সত্যি সত্যি জেলেও যেতে হয়, হচ্ছে তো। দেখেই চলেছি যে একটা স্কেপগোট সবসময় রেডি আছে। একদম। এবার একটু কবিতা শোনা যাক। হ্যাঁ, তুমি একটা ছোট্ট করে তো ভালো ভালো খাবার খাওয়ার পর, আবার বৈঠকের স্পেশাল খাবার খাওয়ার পর, হ্যাঁ, কবিতা পড়াই যেতে পারে। এই কবিতাটির নাম রূপক দিয়ে। রূপক দিয়ে কাজ হবে না কোনো, এখন সত্য আঁকড়ে ধরা চাই। সত্য এখন জলের মতো সোজা, ভস্যে তুমি ঘি ঢেলো না ভাই। রূপক দিয়ে কাজ হবে না কোনো, সুখের আদল আনন্দ হর্ষেও, কেননা আজ দাঁত চেপেছ তুমি, কেননা আজ মন খারাপের ঢেউ। রূপক দিয়ে কাজ হবে না কোনো, সরাসরি শটান বলে ফেলো। সত্য এখন, সত্যে এখন বিষের মতো ধার, সত্য এখন অ্যাসিড সম জলে। রূপক দিয়ে কাজ হবে না কোনো, ছেদো কথাও অনেক দূরের চিতা, জ্বলতে জ্বলতে চোখ করে না জ্বালা। এখন কথা সপাটে চাই, ধিতাং ধিতাং বলে সুন্দরের ওই নাচ, আমাদের আজ সেই কথাতেও না। সত্যকে আজ পষ্টাপষ্টি বলো, সত্য এখন গভীর জলের ঘাই। রূপক দিয়ে কাজ হবে না কোনো, রূপক এখন রূপলি রাংতাই। একটু আধটু জলা পোড়ার কথাই বলতে গেলেও ধম্মে সইছে না। বাহ, দারুণ। বাবা মাও কি কবিতা লিখতেন? হ্যাঁ, আর বাবা, হ্যাঁ, আমি একটু বলি। তার আগে এই কবিতাটার সম্বন্ধে আমি একটা কথা বলি। আমি যখন প্রথম ওই যে তোমায় আগেই বলছিলাম ওই এ বড় অনন্য ঠ্যাং, ওই ধরনের কবিতা, সেটার মধ্যে একটা প্রতিবাদের আঁচ ছিল। তো কেউ একজন পড়ে বলেছিলেন যে এই মেয়েটি কি শঙ্খ ঘোষের ভক্ত। তো এই কবিতাটার মধ্যে একটু শঙ্খ ঘোষের ভক্তর ছাপ আছে। আসলে আমাদের মধ্যে একটা দোলাচল কাজ করে, কখনো কখনো আমরা খুব লিরিক্যাল হয়ে যাই, কখনো কখনো আমরা একটু অন্যরকম মানে লিখি, কিন্তু যখন মনে হয় স্পষ্ট কথা বলি তখন মাথার উপর শঙ্খ ঘোষ বিরাজ করেন। তার কাছেও অঢেল স্নেহ পেয়েছি, সেটা আমার মনে হলো বলা উচিত, কারণ আমি সুনীলদার এবং কৃত্তিবাস গোষ্ঠীর কথা বলেছি। শঙ্খ ঘোষও আমাদের কাছে আরেকজন মহাবৃক্ষের মতো ছিলেন, তার কাছেও প্রচুর স্নেহ পেয়েছি। আমার বাবা মার ব্যাপারটা হচ্ছে, আমার বাবাকে আমি চোখে দেখিনি, কারণ আমার যখন 11 মাস বয়স তখন আমার বাবা মারা যান। আচ্ছা। এবং তিনি এনসেফেলাইটিসে মারা গেছিলেন, 2 দিনের জ্বরে। কেউ ভাবতেই পারেনি। বাবা কেমিস্ট ছিলেন আইসিআই কোম্পানিতে, আর বাবা ছিলেন কল্পবিজ্ঞান লেখক। তখন প্রথম অদৃশবর্ধন যে আশ্চর্য বলে পত্রিকাটি করেছিলেন, প্রেমেন্দ্র মিত্রের, আসলে বাবা মানে প্রেমেন্দ্র মিত্রের কাছে প্রায় পুত্রসম ছিলেন, এবং বাড়িও খুব কাছাকাছি ভবানীপুরে, তার কাছে যেতেন। আর অদৃশবর্ধনের শুরুটাই প্রেমেন্দ্র মিত্রের মেন্টরশিপে। তো বাবা, অদৃশবর্ধন, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায় মিলে একটি 12ওয়ারি গল্প পড়েছিলেন আকাশবাণীতে। সেই গল্পটার নাম সবুজ মানুষ। 4টে চ্যাপ্টার 4 জন লিখেছিলেন। তো এইসব আমরা ছোটবেলায় এইসব শুনতে শুনতে বড় হয়েছি, কিন্তু আমি বাবাকে সচক্ষে দেখিনি, কারণ 11 মাস বয়সে স্মৃতি তো আর কারোর থাকে না। মা আমাকে একাই মানুষ করেছেন, আমাকে আর আমার দিদিকে। আমার দিদি ম্যাথামেটিক্স নিয়ে পড়ে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে বিদেশে গেছে, আর আমি তো সিভিল সার্ভিসে জয়েন করেছি। কিন্তু আমার মধ্যে না বাবাকে রিক্রিয়েট করার একটা বাসনা চিরদিনই থেকে গেছিল, এবং আমি বাবার পুরো জীবনটাকে
বাবার ফেলে যাওয়া জিনিসগুলো কুড়িয়ে কুড়িয়ে সেটা দিয়ে রিক্রিয়েট করেছি। বাবার বই, বাবার সায়েন্স ফিকশনের পুরো কালেকশন, তাতে প্রচুর, বাবা আমেরিকাতে পড়তে গিয়েছিলেন, তখনকার সায়েন্স ফিকশন বইগুলো আছে আর ঝুরঝুরে অবস্থায়, আর প্রচুর আশ্চর্য পত্রিকা ছিল। এবার সেই যে বাবাকে রিক্রিয়েট করার প্রসেস, সেটা তো ছোটবেলা থেকেই চলতো। বাবারই বই জীবনানন্দ দাশের কবিতা আমি মানে ইনহেরিট করেছি এবং আমি পড়েছি প্রথম জীবনানন্দ ওখান থেকেই। আর মা আবার ছিলেন গান এবং আঁকার লোক, মা ছবি আঁকতেন, মানে আর্ট কলেজের স্টুডেন্ট ছিলেন। আচ্ছা। তো মায়ের প্রচুর ইন্ডিপেন্ডেন্ট, 74 সালে মায়ের লাস্ট একাডেমি অফ ফাইন আর্টসে পেন্টিংয়ের এক্সিবিশন হয়েছিল, আর অয়েল পেন্ট করতেন ওয়েস্টার্ন স্টাইলে। সেই কিছু পেন্টিং এখনও, সেইগুলোরও অবস্থা খুব খারাপ, কিন্তু মাকে তো আমি অনেক দিন অবধি পেয়েছি, সেগুলো আমি রেস্টোর করার এখন চেষ্টা করছি। কিন্তু বাবাকে রিক্রিয়েট করাটা আমার কাছে একটা অদ্ভুত জার্নি। এবং 2016 সালে হঠাৎ আমি বাবার এক গোছা চিঠি খুঁজে পাই। আচ্ছা। সেগুলো বিদেশ থেকে লেখা, নিজের আত্মীয়দের, তখনও বিয়ে হয়নি। তো একজন তরুণ বাবা যিনি বিয়ে করবেন না বলছেন, আবার কোনো একটি মেয়ের প্রেমে পড়ছেন, এরকম একজন বাবাকে আমি আবিষ্কার করি চিঠির মধ্যে দিয়ে। এবং আমার তখন 50-এর উপর বয়স, মানে একটা অদ্ভুত কন্ট্রাডিকশন আর কি। তো তখন আমি একটা উপন্যাস লিখতে শুরু করি এবং তার মধ্যে পুরো ইতিহাসটা এসে গেছে। এই আশ্চর্য পত্রিকা এবং এই যে 60-এর দশকে যে বিরাট একটা আন্দোলনের মতো করে হয়েছিল, মানে সায়েন্স ফিকশন নিয়ে যে আন্দোলনটা, এই বইটা কমলা রঙের রোদ, সেটা আমি লিখেছি পুরোটাই ওই সময়টাকে নিয়ে। মানে অ্যাকচুয়ালি রিক্রিয়েটিং দ্য টাইম। তার মধ্যে বাবার জীবনটাও, বাবার নামটা পাল্টে দিয়েছি, বা আমার কাকা টাকাদের নামগুলো পাল্টে দিয়েছি, বাকি সব নামেই আছেন, মানে প্রেমেন্দ্র মিত্র বা সত্যজিৎ রায় তাদের স্বনামেই রেখেছি। তো এটা আমার জীবনের একটা আলাদা মোড় বলা যায়। আর ওই সময়ই আসলে কিছু ইয়াং ছেলেপিলে তারা আমাকে অ্যাপ্রোচ করেছিল যে আশ্চর্য পত্রিকাগুলো তারা স্ক্যান করবে। তো ওরা এখন তো পিডিএফে অনেক কিছু পুরনো পত্রিকা যেগুলো দুষ্প্রাপ্য করে, তো ওরা আমাকে আমার পুরনো আশ্চর্যগুলো নিয়ে স্ক্যান করে ফেরত দিয়েছিল। আমিও ওগুলো পড়ে এই লেখার মধ্যেও অনেক তার রেফারেন্স আছে। আর ওদের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আমি প্রচুর কল্পবিজ্ঞানের গল্প লিখতে শুরু করলাম। তো এটা একটু শুনতে অদ্ভুত লাগতে পারে যে কবি কল্পবিজ্ঞান লিখছে কেন, কিন্তু আমাদের জানো তো মেয়েদের কল্পবিজ্ঞান একদমই প্রমোট করা হয় না আমাদের সংস্কৃতিতে। অথচ আমাদের দেশে প্রথম, এখন বলা হয়, কল্পবিজ্ঞান এলিমেন্ট লিখেছিলেন বেগম সাখাওয়াত, মানে বেগম রোকেয়া। তিনি লিখেছিলেন একটি গল্প, ইংরেজিতে প্রথম, পরে বাংলা করেন, সেটা ছিল সুলতানাস ড্রিম। সেটা কিন্তু প্রথম ফেমিনিস্ট টেক্সট এবং প্রথম কল্পবিজ্ঞানের টেক্সট। এবং সেটা মানে এখন পড়লে বোঝা যায় যে কি দারুণ কল্পনা শক্তি। উনি দেখছেন মনে মনে যে একটি মেয়েদের পৃথিবীতে উনি চলে গেছেন, সব শাসক মহিলারা, সেখানে কোনো যুদ্ধ হয় না, পুরুষরা সেখানে সংসারের সব গৃহকর্মে মানে হাত মেলায়, এবং পুরুষদের কাজই হচ্ছে গৃহকর্ম করা, মানে অপোজিট, রিভার্স করে দিয়েছিলেন। এবং নানান যন্ত্র তারা উদ্ভাবন করেছে মেয়েরা, যেগুলো দিয়ে খুব সহজে কাজ হয়ে যায়। 1905 সালে এটা উনি বসে লিখেছেন। এখন এগুলো নিয়ে খুব রিসার্চ হয়। তো কাজেই মেয়েদের সঙ্গে কিন্তু কল্পবিজ্ঞানের যোগ অনেক দিন। এবং বিদেশেও মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইনকে বলা হয় প্রথম কল্পবিজ্ঞানের গল্প, মানে উপন্যাস হিসেবে। একটা আমি বইও এডিট করেছি, এটা হচ্ছে একটা সহ সম্পাদনা বলা যায়, সেটা হলো কঙ্কাবতী কল্পবিজ্ঞান লেখেনি, এটা মেয়েদের শুধু কল্পবিজ্ঞানের। এটা আমরা আসলে, এটাও এরকম, মানে আমি বলছিলাম না যে আমি কোনোদিন ভাবিনি যে আমি কোনো সামাজিক ক্রিয়াকর্মে জড়িয়ে পড়বো। আমি ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতাম গোপন ডায়েরিতে। এখন আমি এইসব নানা রকম এডিটোরিয়াল কাজে ঢুকে পড়েছি। এই ইচ্ছেটাও ওই কল্পবিজ্ঞান গ্রুপের সঙ্গে, কল্পবিশ্ব বলে যে পত্রিকার ছেলেরা, ওরা বললো দিদি একটা কাজ করা যাক, আপনি কিছু মহিলা লেখককে বলুন কল্পবিজ্ঞানের গল্প লিখতে। তারা কোনোদিন জীবনে লেখেননি এমনও আছেন, কিন্তু এই প্রথম তারা অ্যাটেম্প্ট করলেন। এবং এই বইটা খুব মানে ওয়েল রিসিভড। এবং এই বইটার কাভারটা আবার অক্সফোর্ডের কাভারের একটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। আচ্ছা। ওদের প্রতি বছর ওরা বেস্ট কাভারেরকে পুরস্কার দেয়। তো এই বইটার কাভারটা খুব সুন্দর, কাঁথা স্টিচের। এটা কল্পবিশ্ব থেকেই। আচ্ছা। কল্পবিশ্ব একটি পত্রিকা এবং প্রকাশনা। ওই যারা প্রথম আমার কাছে এসে অ্যাপ্রোচ করে, ওই ব্যাপারটার সঙ্গে আমি খুব যুক্ত হয়ে গেছি এখন আর কি। তো এটা দ্বিতীয় খণ্ড বেরোবে, এটাও মহিলাদের শুধু লেখা কল্পবিজ্ঞানের
প্রথম বই দেখতেও কি বাংলায়। সুন্দর এটা। হ্যাঁ, ওই কাঁথা স্টিচের স্টাইলটা হ্যাঁ, নিয়ে করেছেন দারুণ এবং ওই সুন্দর। জন্যই বোধহয় পুরস্কার পেয়েছিল বইটা। খুব মানে সুন্দর এটা। প্রচ্ছদটা। আর এই বইটা বলো আর একটু। এটাও এডিটোরিয়াল ওয়ার্ক। এটা হচ্ছে অনবদমনের কবিতা। এটা আমার প্রায় 10-12 বছরের এফার্ট। মানে আমি অনেক দিন ধরে পড়ছি মেয়েদের লেখায়, যেখানে দেখো এই যে আমরা এতক্ষণ কথা বলছি যে মেয়েরা কি কি বাধা পায়, মেয়েদের প্রথম বাধা হচ্ছে কলমটা তুলে নেওয়ায়। কারণ কি আমাদের সবসময় ছোটবেলা থেকে শেখানো হয় কি সব নিজেকে লুকিয়ে রাখো, নিজেকে ঢেকে রাখো। পোশাক থেকে শুরু করে মায়েরা প্রথমেই 10-12 বছর হলেই মেয়েদের শেখান যে এমন পোশাক পরবি না যেটা রিভিলিং, এমন ভাবে চলবি না, হ্যাঁ এইভাবে পা পাক করে বসবে না, পা ভাঁজ করে বসো, ফ্রক ঠিক করো। আমাদের তো ছোটবেলায় এগুলো শেখানোই হতো, এখনকার বাচ্চাদেরও নিশ্চয়ই কোনো না কোনো ভাবে এগুলোই বলা হয়। দ্য মেসেজিং হচ্ছে যে তোমার নিজের শরীরকে তুমি লুকিয়ে রাখো। এবং এটারই একটা বৃহত্তর সামাজিক প্রেক্ষিত হলো যে মেয়েরা নিজেদের যৌন বাসনার কথাও কাউকে বলবে না। এবং একজন মেয়ে যদি একজন পুরুষকে কামনা করে, ঠিক ইকুয়াল অ্যান্ড অপোজিট একটি পুরুষ যখন মহিলাকে কামনা করে, সে পাতার পর পাতা কবিতা লিখে যায়। যত প্রেমের কবিতা পৃথিবীর, যত ভালো প্রেমের কবিতা কোনো পুরুষ কোনো নারীর দিকে উদ্দিষ্ট করে লিখছেন, তাই না? আমরা সেগুলো পড়ে খুব মুগ্ধও হই। কিন্তু কোনো মহিলাকে কি দেখেছো খুব উদ্বুদ্ধ করার মতন প্রেমের কবিতা লিখতে? এবং একটা কোথাও সেখানে একটা অদৃশ্য আসলে সেন্সরশিপ চলে। মানে এই কথাটা আসলে বলতে শুরু করলে আর 3 ঘন্টা কেটে যাবে, কিন্তু আমার এই অদৃশ্য সেন্সরশিপটাকে ভেঙেও কিছু কবি কবিতা লিখেছেন। এবং বিদেশের কবিরা তো অনেক কিছুই করেছেন, তাদের নিয়ে আমি আর ঢুকছি না। কিন্তু আমাদের যেমন ওই কবিতা সিংহের কথাও বললাম, রাজলক্ষ্মী দেবী, দেবারতী মিত্র, এরা এমন সব কবিতা লিখেছেন আজকের দিনে চমকে যেতে হয়। এবং সেখানে দেবারতী মিত্রকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম একটি ইন্টারভিউতে যে আপনি মেয়ে হয়ে এরকম লিখেছেন। তিনি খুব শকড হয়ে আমায় বললেন, কবির কি নারী পুরুষ আছে? কবি তো নির্লিঙ্গ। তুমি কি করে এরকম একটা কথা বললে নিজে কবি হয়ে? কিন্তু কথাটা হচ্ছে যে সমাজ তো মনে করিয়ে দেয় লিঙ্গটা, তাই না? আমি নির্লিঙ্গ হয়ে কবিতাটা লিখতে পারি। আমি যেমন ভালোবাসার কবিতা অনেক লিখেছি, কিন্তু আমি পরে বুঝতে পেরেছি যে ওটা লোকের নিতে অসুবিধে হচ্ছে হয়তো পাঠকের। কিন্তু আমি ওখান থেকে একটা মানে নিজেকে খুঁজে পেয়েছি। আমি বুঝতে পেরেছি যে এই শর্টটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ সমাজ আমাকে এই শর্টটা রাখতে দেবে না। এবং সেখানে চোখে চোখে অনেক বিদ্যুৎ খেলে যাবে। হয়তো আমার অফিসেই আমার কলিগরা, মেল কলিগরা বলবে, দেখেছিস ম্যাডাম ওই কবিতাটা লিখলো, এই দেখ এই যে একটা অ্যাফেয়ারের কথা লিখেছে। যেমন নবনীতা দি একবার লিখেছিলেন যে বাড়িতে বলেছিলেন যে একটি অধ্যাপিকা তার ছাত্রের সঙ্গে প্রেম করছে, এটা নিয়ে আমি একটা লেখা লিখবো। যেমন সমরেশ বসুর লেখায় আছে বিকেলে ভোরের ফুল ইত্যাদি। তখন মা মানে রাধারানী দেবীর মতন লেখিকা, তিনি হাঁ করে উঠেছিলেন যে এ কি বলছিস, তাহলে আমরা সমাজে বাস করবো কি করে? তো আমার এই বইটা হচ্ছে কিছুই না, আমি পুরনো অনেক লেখক এবং একদম আমাদের সময় আমার থেকে জুনিয়র লেখকও অনেক কবি, তাদের কবিতাগুলোকে এক জায়গায় করেছি। আর তার একটা ভূমিকা, সেটা 10 বছর ধরে লিখেছিলাম আর কি, এই পুরো যুক্তি সাজিয়ে। কিছু পড়ে শোনাও না এটা থেকে পড়বো। আচ্ছা, দেবারতী মিত্রর কথা বললাম যেহেতু, দেবারতী মিত্র কিন্তু এটা প্রথম দিকের কবিতা ওনার, মানে একদম যখন কৃত্তিবাসে উনি লিখছেন 60-এর দশকের, কিন্তু একেবারে অন্যরকম লেখা। স্তব, আদর, পাগলামি কিংবা যাহোক কিছু কবিতাটার নাম। আমার স্নায়ুর সঙ্গে আমি মম তোমাকে জড়িয়ে নিলাম। এক মুঠো রেশম, স্নিগ্ধ মেদুর একটু ফোলা চোখের পাতায় ঘুমের আমেজ নিয়ে আবছা মশারিটা তুলে যখন তুমি বাইরে এলে, তোমার কাতর ঠোঁট আর্দ্রতায় ও স্বপ্নে ডুবে। আমার দারুণ লোভ হয়েছে তুমি আমার খুব ভিতরে চলে আসো, নিবিড় গোপন ভ্রূণ আমার জরায়ুতে বাড়ো, আমি তোমায় লালন করি, রক্ত মধু হয়ে ছুটুক এবং তোমার নারী আমার সঙ্গে জড়িয়ে যাক, আমার প্রতি রোমকূপের স্নেহ তোমায় ভিজিয়ে রাখুক। আমার যা আছে সবই উথলে উঠছে তোমার জন্যে, জানিস কেবল তোর জন্যে। মম, তুমি কি বুঝতে পারো কিছু? কি পাওয়ারফুল না লেখাটা? দারুণ। এই ধরনের পাওয়ারফুল লেখা আমি খুঁজে খুঁজে এক জায়গায় করার চেষ্টা করেছি। তবে আমার এটারও দ্বিতীয় খণ্ড করতে হবে, কারণ অনেকেই বাদ চলে গেছে পরবর্তীরা যারা, মানে পূর্ব নারীদের এই জিনিসগুলোকে খুঁজে বার করার দায়িত্ব কিন্তু আমি তো রিপিটেটিভলি এগুলো বলে চলি, মানে আমি ভীষণ এদের নিয়ে কথা বলতে থাকি এবং
আমি এটাও জানি যে আমার হয়তো তেমন যোগ্যতা নেই, আমার থেকে অনেক যোগ্য অনেক অধ্যাপক আছেন যারা এদের নিয়ে রিসার্চ করেছেন, প্রচুর রিসার্চ করেন, এখন প্রচুর রিসার্চ হচ্ছে। কিন্তু আমার কীরকম মনে হয় জনপ্রিয় মাধ্যমে আমরা কখনো এদের এনাফ বলছি না, যার ফলে আমরা যাদের ধরো ছোট থেকে পড়ে বড় হয়েছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন প্রথম কিন্তু সেই রবীন্দ্রনাথ, ওদিকে গদ্যে বিভূতিভূষণ বা বঙ্কিমচন্দ্র এই বলবো। আমরা লোককে ট্রোল খুব করি যে বঙ্কিমচন্দ্রকে কে কি বলেছে, কিভাবে রবীন্দ্রনাথ না পড়েই কেউ বক্তৃতা দিতে উঠে গেছে, কিন্তু আমরা নিজেরাই বা কজন কি পড়ছি বলো, এবং আমরা মেয়েদের লেখা কি পড়ছি, এখনো তো সিলেবাসে সেরকম কিছু আসে। হ্যাঁ, মেয়েদের লেখা তো ঢোকাতে হবে, অনেক বেশি আরো ইনক্লুসিভ করতে হবে, শুধু মেয়েদের কেন, আরো বিভিন্ন ধর্মের মানুষের, বিভিন্ন জাতের মানুষের লেখা, এগুলো এখন হয়তো কিছু কাজ হয়, কিন্তু আমাদের মধ্যে এটা কিন্তু খুব দরকার। আমি শুনেছি যে যারা মন্ত্রিত্বে আছেন তারা আমাদের এই অনুষ্ঠানটা শোনেন, তো তারা যদি এটা শুনে একটু করেন মেয়েদের লেখা, হ্যাঁ, এবং মূলত শিক্ষায় যারা আছেন তাদের এই সিলেবাসটা তৈরি করা, সিলেবাস কিন্তু করা হচ্ছে আমি শুনেছি, কিন্তু কতদিনে ওই ব্রেকিং পয়েন্টটা আমরা রিচ করবো আমি জানি না, যেখানে নাকি আমাদের মুখেই সঠিক নামগুলো উঠে আসবে, বা একই সময়কার পুরুষদের সঙ্গে সঙ্গে 3 জন পুরুষের নাম উঠে আসলে একজন নারীর নামও উঠে আসবে। একদমই তাই, তাতে আমরা নতুন প্রজন্মকে আরো বেশি উৎসাহিত করতে পারবো। আমরা তো মুখে এগুলো বলি যে মেয়েদেরকে, আজকে যদি রবীন্দ্রনাথের পাশে যদি কবিতা সিংহের কবিতাও পড়ানো হয় তাহলে একটি মেয়ের মনেও হবে, যেমন আমার মনে হয় আমার মেয়ের যখন আমি ঠাকুমার ঝুলি পড়তাম, আমার মেয়ে খুব রেগে গেছিল যে সব কেন রাজপুত্ররা করতে যাবে, রাজকন্যারা কেন কিছু করতে যাবে, ঠিক প্রশ্ন তুলেছে। হ্যাঁ, এবং আমি এটা প্রত্যেক জায়গায় বলি যে কেন রাজকন্যা, এবং আমি প্রত্যেকটা গল্পকে সেইভাবে করে উল্টে উল্টে বলতাম। এগুলো এখন লেখা হচ্ছে, কিন্তু এইটা এই সদ্য লেখা হচ্ছে, তাহলেই তো একটি মেয়েও ইচ্ছে প্রকাশ করবে যে আমিও একটা রাজকুমারকে, আমার কোনো জীবনে রাজকুমারের দরকার নেই। এটা ভীষণ ভালো পয়েন্ট তুমি তুললে, কারণ এটাও আরেকটা বই আমি এডিট করেছি, সেটা দস্যি মেয়ের রূপকথা। সেটা হচ্ছে পুরো মেয়েদের দিকে ঘুরিয়ে রূপকথা লেখা হয়েছে, শুধু মেয়েদের দিকে বলে নয়, মানে আমি যেমন একটা গল্প লিখেছি সেখানে রাজপুত্র রান্না করে আর রাজকন্যা শিকার করতে যায়, মানে আমি ছোটদের জন্যই লিখতে চাই, আমি কোনো মানে সেখানে বড় তাত্ত্বিক কথাবার্তা ঢোকাতেই চাই না, একটা রূপকথাই লেখা হবে, মানে কিন্তু সেখানে ব্রেক করে দেব আমি রোল, বড় হয়ে কি দেখতে, মানে কি ও যেরকম জগতের মধ্যে আছে সেটাই, এবং আমরা যে জগৎটাকে দেখছি আর আমরা রূপকথায় যেটা পড়ছি মিলছে না, যার ফলে এখনকার বাচ্চারা আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, কারণ আমাদের ছোটবেলায় আমরা না সবকিছু মেনে নিতাম, আর ওরা খুব প্রশ্ন করে, প্রচুর প্রশ্ন করে। তো ছোটদের জন্য লেখাটা কি, ছোটদের জন্য লিখি আমি খুব, এই শিবানী রায়চৌধুরী, হ্যাঁ উনি আমার পিসি হন। আচ্ছা, তো ওর ইনটাবিলের পুঁথি তো সেই সন্দেশে যখন বেরোতো খুব হিট হয়েছিল সোকল, উনি আসলে ওনার লেখার মধ্যে একটা অদ্ভুত সুন্দর ওই লীলা মজুমদার ওই ঘরানার, আমার মেয়ে পছন্দ করে পড়ে, আমার একটা অন্য রকমের মানে জগতে উনি নিয়ে যান। উনি এখনো লেখেন, খুবই অনেকটা বয়স ওনার, আর উনি লন্ডনে থাকেন, ওইখানকার ছেলে মেয়েদের নিয়েও লেখেন। আমি চেষ্টা করি যে আমার মতো করে এখনকার কথা বলতে, মানে সমসাময়িকতাটাও খুব জরুরি। আমরা গল্পে একটা অদ্ভুত পৃথিবী সৃষ্টি করি যেখানে মায়েরা শুধু রান্না করে, আমি একজন ডিটেকটিভ ক্যারেক্টার সৃষ্টি করতে চেয়েছি, পারিনি হয়তো, মানে চলছে লেখা এখন আমার 8টা 10টা এরকম ছাপা হয়েছে, কিন্তু সেই দীপু মাসি তার নাম, সে নিজে রহস্য উদ্ধার করতে যায় এবং সে জিন্স টিন্স পরে থাকে, যেহেতু নাম দীপু মাসি দিয়েছে, আমি দেখেছি ইলাস্ট্রেটররা সব শাড়ি পরা দীপু মাসি বানাচ্ছে, মানে দীপু আন্টি দিলে হয়তো অন্য কিছু হতো, এবার মাসি শুনলেই সবার মনে হয় এত বড় টিপ, শাড়ি পরা এরকম, মানে আমি কিন্তু চেয়েছি একটা মানে মাথায় চুলটা এরকম টাইট করে বাঁধা, নিতিন মাসির মতো একটা ব্যাপার। আমি যেহেতু 8 বছরের মেয়ের মা, হ্যাঁ, তো মেয়েদের তো প্রচুর প্রশ্ন, আর আমার মেয়ে প্রচুর প্রশ্ন করে এখন, মোটামুটি আমি যা শুনতে পাচ্ছি সব বাচ্চাদেরই, তো আমার মনে হয় এরা এখন মাসি আন্টি কিছুই বলে না, ইদার দিদি বলে অর এলস দীপু বলে, তাই? হ্যাঁ, কারণ তাহলে পরেরটাই আমি সোজা মাসিটা উড়িয়ে দেব, এইটা আমার সাজেশন। আর আমার মনে হয় এরকম কিছু জেনারেশনের কাছে তুমি যদি ছোটদের নিয়ে বসো, একটা জাস্ট আমার এটা সাজেশন যে ছুড়ে দাও, ওরাই গল্প তোমাকে বানিয়ে দিয়ে দেবে, ঠিক এখান থেকে তুমি কি হলো এরপর কি হবে এবং নিজেরাই হয়তো গল্প বানাবে, মানে ওদেরকে আমি তো এটাই করি, এবং এত সুন্দর ওদের জগৎটা, আমরা যে কত কি শিখতে পারি, মানে এটা আমার মনে হয়, বিশ্বাস করি, যেহেতু আমরা সারাক্ষণ ওই গল্প শুনছি, এটা হলো ওটা হলো সেটা হলো, একদম। এবং আমারও মেয়ে যখন বড় হচ্ছিল, কিন্তু ওই জন্যই খুব
কারণ popular। 11 একটি মেয়ে, হ্যাঁ। মোয়ানা একটি মেয়ে, ওই জন্য বিদেশি গল্পের দিকে এদের ওরা তো ইচ্ছে করে এই যে হ্যাঁ। ব্যাপারটা সচেতনে করছেন না, মানে বিদেশের যে সিনেমাগুলো বা গল্পগুলো হ্যাঁ। হয় সচেতনে ভাঙা হয় অ্যাভাটার কি, stereotype। অ্যাভাটার নিয়ে কি উত্তেজনা এদের হ্যাঁ, জীবনে। তো হ্যাঁ। এই যে হচ্ছে, আমার মনে হয় ওদের থেকে অনেক বেশি স্ট্রেঞ্জার থিংস তো মানে এখন পুরো ছেয়ে গেছে। হ্যাঁ, কোরিয়ান আমি জিনিসগুলো। প্রথম দিকে সবগুলো দেখেছিলাম, এই শেষটা দেখিনি আর। আমি আমার মেয়ে যা দেখতো সব দেখতাম, আমিও। ওর সঙ্গে সমস্ত কার্টুন আমার আর কি দেখা, মজা লাগে, নতুন পপাই আর জগৎ। টম এন্ড জেরি থেকে শুরু হয়েছিল হ্যাঁ। আমার। আর আমার মেয়েকে আমি গল্প শোনাতাম এবং ও অনেক সময় বলতো এটা ভীষণ বোরিং লাগছে, তখন আমি বুঝে যেতাম এটা হচ্ছে না, মানে ওরাই ঠিক বলে দেবে যে হ্যাঁ। কোনটা ওদের পছন্দ। পছন্দ আর পছন্দ নয়। তো ছোটদের গল্প কি কি মানে আমি ওই পড়া যেতে পড়বো দীপুটা আমি তাহলে মাসিকে উড়িয়ে দিয়ে হ্যাঁ। দীপু করে দিলাম হ্যাঁ। আজকে থেকে, হ্যাঁ। তোমার কাছ থেকে কিউ নিয়ে। দীপুর সিরিজ আমার 8টা গল্প ছাপা হয়ে গেছে, কিন্তু প্রতি বছরই আমাকে সন্দেশ বা অন্যান্য পত্রিকায় লিখতে হচ্ছে, কাজেই আমি চালিয়ে যাব। আর তাছাড়াও একটু ননসেন্সের মতো ওই ইন্তাবিলের যেহেতু ঘরানাটা আমাদের পরিবারে আছে, বা আমার ভীষণ প্রিয় লীলা মজুমদার বা সত্যজিৎ রায়েরও কিছু গল্প আছে ভীষণ ভালো, গোলাপি বাবু, এইসব গল্পগুলো মানে যেগুলো একদম কোথাও একটা নিয়ে যায় বাচ্চাদের, ট্রান্সপোর্ট করে। মানে আমার মেয়ে তো সুজন হরবোলা খুব পছন্দের একটা গল্প। সুজন হরবোলা খুব সুন্দর। আরো কিছু মানে খুব জয়া মিত্রর দারুণ দারুণ রূপকথা আছে, কন্টেম্পোরারি রূপকথা। তারপরে মানে এখন তো আমরা তো ছোটবেলায় খুব ভালো শিশু সাহিত্য পেয়েছি, এখন শিশু সাহিত্য লেখা হয় কিন্তু একটু ছড়িয়ে গেছে, মানে ক্লাটারিং একটু বেশি হয়ে আসলে গেছে, জেনারেশন গ্যাপ মনে হয় আমার, আর কারণ খুঁজে পাই না আমরা ঠিক ভালোটা, না মানে অনেক কিছুর ভিড়ে ভিড়ে হারিয়ে আর যাচ্ছে। লেখকরা সবাই আমাদের মতন বুড়ো বুড়ো লেখক, খুব ভালো ইলাস্ট্রেশন দিয়ে শিশু সাহিত্য কিন্তু অনেকে করছেন, আমারই বন্ধু বান্ধবরা অনেকে করছেন, অ্যান্টোনিম বলে একটি কালেকশন ওরা করছেন, ওরা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, ফরাসি থেকে বাংলাও করছেন। সে আমি কিছু অনুবাদের কাজও করি, আমি ফরাসি থেকে বাংলা করি, তো আমি ওদের জন্য ফরাসি জানো তাহলে? হ্যাঁ, আমি ফরাসি শিখেছিলাম, আমার বরের সঙ্গে আলাপি আমার আলিয়াস প্রসেসে। আচ্ছা, এবার একটু এখানে যাই আমরা। ত্রিনাঞ্জন ফরাসি অধ্যাপক, হ্যাঁ ত্রিনাঞ্জন চক্রবর্তী, ও ফরাসি পড়ায় এবং মানে ভীষণই ভালোবাসে ভাষাটাকে এবং সংস্কৃতিটাকে, আরও সারাদিন পড়াশুনো নিয়েই থাকে। কাজেই ও আমার টিচার ছিল, তারপরে আমাদের 2-3 বছরের মধ্যে আর কি সম্পর্ক তৈরি হয় এবং বিয়ে হয়। আর কিন্তু আমার মেয়ে বলেছে ও ফরাসি শিখবে না, কারণ বাড়িতে দুজন ফরাসি জানা বাবা মা থাকলে আমরা পড়া ধরবো, তো ও বলেছে আমি জাপানিজ শিখবো। আর এখনকার বাচ্চাদের দেখবে জাপানিজ, কোরিয়ান এইগুলোর দিকে ক্রেজ বেশি, চাইনিজ ভাষার প্রতি একদম। আর ওদের ভীষণ ওরা ওরিয়েন্টাল, এই ও তো বাড়িতে কোরিয়ান রান্না করে, জাপানি সুশি বানায়, এইসব করে। আমার মেয়ের বয়স এখন 25, সে আর ছোট নেই। মেয়ে কি করে? মেয়ে একটা পড়েছে, ও ইংরেজি নিয়ে পড়েছে এবং ও নিজেও ট্রান্সলেটর। আর ও আমার লেখা খুব ভালো ট্রান্সলেট করে, মানে আমি তো নিজে বাংলা মিডিয়ামের কাজে আমি নিজে ঠিক ট্রান্সলেট করার আমার মনে হতো আমি পারবো না, ও করে দিয়েছিল আমার বেশ কিছু কবিতা, এখনও আমার অনেকগুলো গল্পও করেছে। আর ও তাছাড়াও বড় বড় কাজও করেছে, মানে একটা উপন্যাস করেছে, সেটা অলরেডি বেরিয়ে গেছে, আরেকটা উপন্যাস অনুবাদ করছে। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ কিন্তু খুব দরকার, বিশেষত লক্ষ্য করবে এখন এই বুকারে একটা ট্রান্সলেশন পুরস্কার এসেছে বলে, আর গীতাঞ্জলি শ্রী হিন্দি থেকে অনুবাদ, এবং রিসেন্টলি কন্নড় ভাষা থেকে যেটা অনুবাদ বেরোলো হার্টল্যাম্প, এই দুটো তো ভীষণই মানে নাম করেছে। ট্রান্সলেট হলেই তো বাইরে ছড়াবে জিনিসটা। হ্যাঁ, কারণ আমাদের দেশে কি লেখা হচ্ছে সেটা তো বাইরের মানুষরা জানতে পারবেন না অন্যথায়। তো এখন কিন্তু বাংলা থেকে ট্রান্সলেশন চলছে, বেশ কিছু কাজ চলছে, আর আমিও এটার মধ্যেও বেশ ইনভলভড আছি। আমার একটু ফ্রি হব আর একটু, কারণ আমার চাকরিটা জাস্ট শেষ হয়েছে, এবার তো মুক্ত, তুমি যেরকম খুশি লিখতে পারবে নির্ভয়ে। মেয়েদের জীবনটা এখন মানে নির্ভয়া থেকে অভয়া বলে আমার একটা বই বেরোবে, মেয়েদের জীবন এত ভয়ে হয়ে যাবে এতদিন পরে, সেটা আমরা ভেবেছিলাম কি? এবং মানে 2000 সালটাকে আমরা মনে করতাম যে একটা বিরাট বড় চেঞ্জ হবে, মানে বিংশ শতাব্দী শেষ হয়ে গেল না, তারপরে এরকম আজও ভয় পাই। 25 বছর পরে এত ঘটনা এবং এত বেশি, মানে কি বলবো, প্রতিটি দিন মনে হচ্ছে যেন নতুন নতুন করে বিভৎস বিভৎস ঘটনা ঘটছে। আর নিজেদের মেয়েরা বাড়ির বাইরে বেরোলে সারাক্ষণ বাবা মার চিন্তা কখন বাড়ি ফেরে, এটা ভাবা যায় না সত্যি সত্যি না। এগুলো নিয়ে মুখ খুলতে গেলে সত্যি আমাদেরই বা ভয় পেতে হবে কেন আমি বুঝি না, কারণ এগুলো তো আসলে
আমাদের প্রতি মুহূর্তের বেঁচে থাকা নিয়েই আমরা প্রশ্ন তুলছি, তাই না? একদমই তাই। আর আমার এই একটা জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যেহেতু অনুষ্ঠানটা দেখো, আমার এখানে ভীষণ কমেন্ট আসে যে মেয়ে ভার্সেস ছেলে, বা সব কিছু মেয়েদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, কেন ছেলেরা কি পরিশ্রম করে না? তো আমি যেটা বোঝানোর চেষ্টা করি যে মেয়েদের এই যে কবি হিসেবে স্বীকৃতি পেতে গেলেও যে তাদের কত লড়াই করতে হয়েছে, এটা তো একটি ছেলের সেই অর্থে করতে হয়নি। মানে তুমি কিভাবে সেটাকে এক্সপ্লেন করবে? হ্যাঁ, এটা তো যেটা আমরা শুরুতেও বলছিলাম যে নিজেকে প্রতিষ্ঠা দিতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, আমার মনে হয় এটা ফিল্ম মেকিংয়েও ভীষণ সত্যি। ফিল্ম মেকার যে মেয়েরা আছেন তাদের মানে যেগুলোই একটু টেকনিক্যাল এবং যেগুলোর জন্য একটু প্রশিক্ষণ দরকার বা একটু বেশি যন্ত্রপাতি ঘাটতে হয়, ছেলেরা যেগুলো বেশি করে হ্যাঁ, এসেছে, যন্ত্রপাতির ব্যাপার থাকে। ইঞ্জিনিয়ারিং করে অনেক মেয়ে পড়ানোর দিকে চলে যান, কারণ তারা ফিল্ড ওয়ার্ক করা সম্ভব হয় না বা বাইরে বাইরে ঘুরে বেড়ানো সম্ভব হয় না, এবং তখনই বলা হয় যে তাহলে তো এই সুযোগ নিচ্ছে, তাহলে তো বায়োলজিক্যাল ব্যাপারটা সুযোগ নিচ্ছে, এই কথাগুলো এসে যায়। মানে এটা এই কথাগুলো একটি ছেলের মা বা বাবা তাকে কি করে চেঞ্জ করতে পারে? মানে আমি মেয়ের মাকেই জিজ্ঞেস হ্যাঁ, করছি। সোশ্যালাইজেশনটা খুব দরকার। মানে দরকার। আমার মনে হয় যে সামাজিকীকরণের একটা বিরাট ভূমিকা আছে, কিন্তু একটা কথা তোমায় বলি, সেটা হচ্ছে অনেক মেয়েরাও এভাবে ভাবে, সেটা আরো সমস্যার জায়গা। আমারই মনে হয় যে আমাদের প্রথম নিজেদেরকে ঠিক করতে হবে। মানে কারণ কি, আমরা অনেক সময় বলে ফেলি যে দেখ দেখ ওই মেয়েটা কিরকম সেজেছে, বা দেখ ও কিরকম অনেককে পটিয়ে ফেলেছে। মানে এই ভাষাগুলো যে আমাদের মুখ দিয়ে বেরোয় কোনো মেয়ের সম্বন্ধে, এটা মানেই কিন্তু আমরা এখনো নিজেরাও মানে মেয়েরাও আসলে একটা মেল গেজ বহন করি, এবং আমরাও মনে করি যে মেয়েরা এইভাবে সুযোগ নেয়, এবং বা একটা সিগারেট খেলে বলে যে হ্যাঁ, ওগুলো তো আছেই। মানে যেটাকে আমরা কি এখন বলছি জাজমেন্টাল হওয়া, আমাদের পরের প্রজন্ম এটা মেনে নেবে না, জাস্ট মেনে নেয় না। ওরা বলে যে মানে কোনো কিছুই বললে ওরা বলে তোমরা কেন জাজমেন্টাল, এই জিনিসটা হয়। এবং ওদের মধ্যে ওরা অনেক ঝরঝরে সেদিক থেকে। তবে ওদের, আমি জানি না ওদের সাফল্য কিভাবে আসবে, ওদের সাফল্যের সময়ও কি ওদের জেন্ডার দিয়ে বিবেচনা করা হবে, নাকি ওরা নিজেদের মানে কাজের মূল্যটা পাবে। আমি আশা রাখতে চাই, আমি আশাবাদী। সমাজ কি ততটাই পাশে থাকবে যেমন ছেলেদের পাশে থাকে? মানে একটা পুরো পরিবেশ যদি একটি মেয়ের পাশে না থাকে, সেই মেয়েটি তো তবে আমি তোমার সঙ্গে এখানে একটু ডিফার করব। মানে আমি একটু ছেলেদের পক্ষ নিয়ে একটা কথা বলবো, যে ছেলেদেরও পাশে আসলে কেউ থাকে না। আসলে আমাদের সমাজটা এখন পুরোপুরি হয় পুঁজির পাশে থাকে, নয় ক্ষমতার পাশে থাকে। মানে এখন যদি একটি পুরুষও তার যদি হয় সোশ্যাল স্ট্যাটাস থাকবে, নয়তো তার টাকা কড়ি থাকবে, নয়তো তার মাথার উপর হাত রাখার কোনো দাদা মামা কাকা থাকবে, তবেই সে একটা কোথাও গিয়ে পৌঁছবে। রাস্তায় দেখছো না কত মানুষ মানে চাকরি হারিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা অনেক শিক্ষিত পুরুষদেরও আমি জানি যারা কিছুই করতে পারছে না, কারণ তারা সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে পারেনি, একটা কোনো ক্ষমতার কাছে গিয়ে তারা মাথা নিচু করছে না। খুব জটিল, জানো তো। মানে আমার মনে হচ্ছে যত দিন যাচ্ছে, মানে যত আমাদের কি বলবো মডার্ন থেকে পোস্ট মডার্ন রিয়ালিটির দিকে আমরা চলে গেলাম, এই যে পুঁজির পুরো এখন যেভাবে পুঁজি চলে, বা এই জিনিসটি এসে যাওয়ার পরে পৃথিবীটা একদম পাল্টে গেছে। যার ফলে এখন কিছু গ্রামের ছেলে মেয়ে তারা রিল বানিয়েও টাকা পয়সা রোজগার করছে, আবার সেই রিলের যে কন্টেন্ট সেটা দেখেও তোমার মনে হবে যে কি ভয়ঙ্কর এই কন্টেন্টটা, সেটাকে তুমি মেনে নিতে পারবে না, অথচ এটা অস্বীকার করতে পারবে না যে নকল আইল্যাশ লাগিয়ে মেয়েটি যে করছে তাতে সে কিছু টাকা পাচ্ছে। তো কোথায় গিয়ে আমরা দাঁড়াবো, মানে কোথায় গিয়ে আমি আমার অবস্থান নেবো? কারণ আমরা তো একটা ডাইনামিক এবং একটা ঘটে চলেছে এমন একটা জিনিসের মধ্যে আছি না, আমরা তো সেটার থেকে দূরত্বে নেই, আমরা তো এই প্রবাহটার মধ্যেই আছি। যে ছেলে মেয়েরা ডিজিটাল জগৎকে ঠিকঠাক ব্যবহার করতে পারবে তারা হয়তো খুব ঠিকঠাক থাকতে পারে, মানে সেটা মেয়ে ছেলে নির্বিশেষেই আমি বলতে চাই। আর এটাও বলতে চাই যে মেয়েরা অবশ্যই একটা বিরাট বড় সেকশন, কিন্তু ইন্টারসেকশনালিও দেখতে হবে। মানে যে মেয়েটি একই সঙ্গে দলিত এবং দরিদ্র এবং মেয়ে, তার যে সমস্যা, আর আমাদের মতন যারা অনেক শিক্ষা বা অনেক বাবা মার সাপোর্ট অনেক কিছু পেয়ে গেছে, তাদের মধ্যেও তো একটা তফাৎ থাকছে, তাই না? একদমই তাই।
এগুলো ডিসক্লেমার আর কি বেসিক্যালি। সবকিছু এক রঙে রাঙিয়ে দেওয়া যাচ্ছে না আর কি, এবং খুব একদম। জটিল হয়ে যাচ্ছে পরিস্থিতিটা, সেটাই বলতে চাইছি। এবার একটু তোমার কাজের জগতের গল্পে আসি, যে প্রচুর জায়গা ঘুরেছো না? হ্যাঁ, আমি খুবই মানে কৃতার্থ বা খুবই কৃতজ্ঞ আমার চাকরির কাছে, যে আচ্ছা চাকরিরও একটা মজার গল্প আছে, সেটা বলি। আমাকে সবাই বলেছিল তুই একাডেমিক্সে যাবি। আমি যখন দর্শন নিয়ে পড়ছি প্রেসিডেন্সিতে, আমার খুব মনে হয়েছিল বাই ডিফল্ট আমি অধ্যাপনাই করব, কিন্তু সেখানে আমি একটা বিশাল ঝাঁকুনি খাই। তদানীন্তন যে সরকার, তার খুব কাছের কিছু লোক আমার রেজাল্টটাকে গুবলেট করে দেয়, মানে আমার থেকে একটু কম ভালো যারা, তাদের 2-3 নম্বর বাড়িয়ে টাড়িয়ে ফার্স্ট সেকেন্ড করে দেওয়া হয়েছিল, এবং সেটা ওপেন সিক্রেট ছিল, সবাই জানতো যে যে ফার্স্ট হলো সে তেমন যোগ্য নয়, যোগ্য অযোগ্যের গল্প আবার। তো আমি এতটাই ঝাঁকুনি খেলাম যে আমার মনে হলো আমি একাডেমিক্সে থাকবোই না। তো তখন প্রথমে বিসিএস পরীক্ষা দিই এবং তারপর আইএস পরীক্ষা দিই, এবং বিসিএস পরীক্ষা তখন খুব মানে খুব কঠিন ছিল না, এখন খুব কঠিন হয়ে গেছে। এখন আইএস বিসিএস দুটোই অনেক বেশি, মানে এত বেশি কম্পিটিটর, তখন হয়তো তার থেকে কম ছিল। এটা আমি বলছি 1988-89 এরকম সালে আমি বিসিএসটা কোয়ালিফাই করি, এবং তারপরে আমি হুগলিতে চলে যাই ট্রেনিং করার জন্য। সেই বিসিএস পরীক্ষা আমি প্রথম কয়েকটা পেপার দিয়ে লাস্ট পেপারটা দেবো না ভেবেছিলাম। তো আমার মা বলেইছি যে ভীষণ স্ট্রং মহিলা এবং বিধবা মানুষ, তখনকার সমাজে তো বিধবাদের ভীষণ ব্র্যান্ড করে দেওয়া হতো। তিনি 2 মেয়েকে মানুষ করেছেন, মানে সেই একদম লৌহ কঠিন মানুষ আর কি। তো মা বলেছিল যে, মায়ের কথাটা ছিল যে তুই যেটা শুরু করেছিস শেষ করবি, এটা আমার মাথায় এখনো গেঁথে আছে। তোর মনে হয়েছে তুই বিসিএস দিবি, তুই শেষ পেপারটা ড্রপ করিস না। আমি তো লাস্টের দিকের পেপার আমি কি পাবো না জানি, এগুলো কি দিয়ে লাভ হচ্ছে, দেবো না। মা বললেন না, শুরু করেছো যখন শেষ করে এসো, যাও দিয়ে এসো লাস্ট পেপারটা। তারপর একটা চিঠি এসে গেল যে ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছি। তারপর আমার জীবনের মোড়টাই ঘুরে গেল। তো আসলে তো আমরা কিছু ঠিক নিজে সিদ্ধান্ত নিই না, মানে আমাদের জীবন আমাদের নানা রকম দরজা খুলতে খুলতে যায়, অপরচুনিটি দেয়। সেইভাবে আবার ওইখানে গিয়ে আমি শুনলাম আইএস পরীক্ষা দিলে আরও ভালো। ওখানেই অনেকে বললেন যে তুমি কেন বিসিএসেই আটকে থাকবে, তুমি আইএস পরীক্ষা দাও। ইউপিএসসি পরীক্ষা দিলাম, 2 বছর পর সিমলা গেলাম। তারপরে আমার সেই চাকরির সূত্রে আমি অডিট সার্ভিসে আছি, কাজে খুব মানে কেতাবি সার্ভিস, যেটা প্রচুর পড়তে হয় এবং প্রচুর অঙ্ক কষতে হয়, সেদিক থেকে খুব ড্রাই এবং ড্র্যাব সার্ভিস। কিন্তু আমি প্রচুর জায়গা ঘোরার সুযোগ পেয়েছি, এবং যার ফলে আমি ভ্রমণ কাহিনীও এখন লিখি, আগে লিখতাম না অতটা। আমার খুব ভালো ভালো জায়গা দেখা হচ্ছে। একটা হচ্ছে এক্স সোভিয়েট কান্ট্রিগুলো। আমরা তো চিরদিন ওই সোভিয়েট রূপকথার বই পড়তাম, ছোট্ট গোল রুটি চলছে গুটি গুটি। এবার রূপকথার বইগুলো সত্যি সত্যি চোখের সামনে দেখতে পেলাম। আমি ইউক্রেন গেছি, আমি উজবেকিস্তান গেছি, কাজাকস্তান গেছি, চাকরি সূত্রে আমি মস্কো গেছি। মানে আমার এগুলো দেখাটা আমার কাছে ভীষণ আনন্দের। আর আরেকটা খুব মজার অভিজ্ঞতা বলি, আফ্রিকার 2-3টে দেশে গেছি, তার মধ্যে একটা ছিল হচ্ছে ইথিওপিয়া, আর আরেকটা ছিল তোমার উগান্ডা। এবার ওখানকার মেয়েরাও তো আমাদেরই মতন সমাজ, মানে সমাজের একটা পশ্চাৎপদতা, যেটা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিদের সমাজ অন্যরকম। তো সেখানে এক মহিলা অফিসার, তিনি আমাকে বলেছিলেন যে আই এম সো প্রাউড যে তুমি টিম লিডার হয়ে এসেছো। আমরা অডিট করতে গেছিলাম ওদের। তখন আমি রিয়েলাইজ করলাম, ও হ্যাঁ, আমি তো পুরো গ্রুপের মধ্যে সবাই পুরুষ, আমি মহিলা, আর আমি সিনিয়র মোস্ট। আর উনিও ওরকম একটা সেকশনে সিনিয়র ছিলেন, উনি ওই আমাকে উত্তর লিখে লিখে দিচ্ছিলেন। তো একটা অদ্ভুত, ওনার নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, খুব কঠিন উচ্চারণের একটা নাম, কিন্তু ওনার সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল, এবং সেটা আমি কোথাও একটা লিখেও ছিলাম। ওই চাকুরে মেয়েদের গল্প তো খুব একটা পাওয়া যায় না, ওইটার একটা লেখার এতে লিখেছিলাম। আর আমি একটা গল্পও লিখেছিলাম, পরে অন্য কোথাও লিখেছি, যে এই যে বিশাখা গাইডলাইন যখন ছিল, এখন যেটা তোমার একেবারে পশ অ্যাক্ট হয়ে গেছে, তখন অ্যাক্ট হয়নি, যেটা প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট, সেটা তখন গাইডলাইন ফর্মে ছিল। আমি যখন রাঁচিতে পোস্টিং ছিলাম, তখন ওখানে একটা কেস হয়েছিল, এবং সেই কেসটা আমাকে ওই কমিটির চেয়ারপারসন করা হয়েছিল। তো আমি মেয়েটার বয়ান পুরো শুনেছিলাম। ও সকালবেলা ও ছিল গ্রুপ ডি তখন বলা হতো, এখন মাল্টিটাস্কিং স্টাফ বলা হয়। ওরা এসে টেবিল পরিষ্কার করতো, অফিসারদের জল ভরে দিত, এগুলো করতো। তো ওই মেয়েটি খুব 18-19 বছর বয়স, আর এক বৃদ্ধ ভদ্রলোক, প্রায় ওর পিতৃতুল্য, তিনি এসে প্রতিবার ওর গাল টিপে দিতেন এবং রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মানে এমনভাবে দাঁড়িয়ে থাকতেন যে ওর শরীরের সঙ্গে ব্রাশ করে ওকে ঢুকতে হবে ঘরে। তো
তো কয়েকবার হওয়ার পর ও দাঁড়িয়ে গেছে একদিন, বলছে কেন তুই ঢোক, তুই কাজ কর। না আমি যাব না আঙ্কেল বলে তারপর হঠাৎ ইমোশনাল হয়ে ছুটে এসে নালিশ করে, মানে একজনকে বলে যে আমি আর সহ্য করতে পারছি না। কারণ ওই সময়টা আসলে অফিসে তো আমরা থাকতাম না, ওই সময় শুধু কয়েকজন মানে এমটিএসই থাকতো, গ্রুপ ডিরাই থাকতো। এবং ভদ্রলোক যথারীতি আমরা যখন ডেকে পাঠালাম, আমাদের হিয়ারিং করতে হয়, তো প্রথমে মেয়েটির হিয়ারিংয়ে সব লেখা হলো, ও কি কি বললো এই পুরো ব্যাপারটা বললো যে মানে মুঝসে সাহা নেই গিয়া একদিন, কারণ উনি রোজ এটা করেন। তারপর ভদ্রলোক এসে যথারীতি বললো যে আমি তো ওকে মেয়ের তুল্য মনে করি, আমার তো ওই বয়সী মেয়ে আছে, আমি কি করে আপনারা ভাবতে পাচ্ছেন যে আমি ওকে হ্যারাসমেন্ট করেছি, আমি তো ওকে মেয়ের মতো ভালোবাসি বলে গাল টিপে দিই। এবার তারপর ভদ্রলোকের এগেনস্টে আমরা একটা শাস্তি, মানে আমাদের কাজটা ছিল রেকমেন্ডেশন দেওয়া, মানে লিখে দেওয়া যে এই হয়েছে এবং আমাদের মনে হয়েছে যে রিয়েলি হ্যারাসমেন্ট হ্যাজ হ্যাপেন্ড। তারপর অফিসের যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনরা ওকে একটা শাস্তি দেয়। কিন্তু তারপরে যেটা হলো যে যখন শাস্তিটা প্রায় দেওয়ার সময় এসে গেছে, তখন অফিস দুভাগে ভাগ হয়ে গেল। কিছু মহিলাও ওকে বলতে শুরু করলো মেয়েটিকে যে তুই ওকে ফাঁসিয়ে দিলি, এত সিনিয়র একটা লোক, এবার ওর মাইনে কাটা যাবে, ওর ডিমোশন হয়ে যাবে, মানে ও যে র্যাঙ্কে পৌঁছেছিল হয়তো ওর একটা ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যেত। আর মেয়েটিকে ওর যে যুবকরা ছিল চারপাশে তারা বললো যে তু তো বহুত খতরনাক হ্যায়, তু তো কবি ভি কিসিকে এগেনস্ট মে বল দেগি, তাহলে আমাদেরও চাকরি চলে যাবে। মানে ওর সোশ্যাল একটা চাপে পড়ে গেল। একদিন এসে ও কাঁদতে কাঁদতে বললো যে আমি যা লিখে দিয়েছি আমি সব উইথড্র করে নেব। তো আমরা বললাম যে না, এখন আর সেটা সম্ভব না, আমাদের রিপোর্টও লেখা হয়ে গেছে এবং সত্যি সত্যি তোমার সঙ্গে ঘটেছে, এই যে জিনিসটা তোমার সঙ্গে এখন ঘটছে এটা তোমাকে সহ্য করতে হবে। মানে তুমি তারপর যথারীতি বাড়ির লোকেরা বলতে লাগলো যে তোকে তো বিয়ে দিতে পারবো না। এবং এখনো যে মিটুর ঘটনাগুলো ঘটে, ধরো আমি যদি হ্যাঁ সেটাই, যে কখনো এরকম হয়েছে মিটুতে যে খুব প্রিয় একজন পুরুষ কবি সম্বন্ধে মিটু হয়েছে, তখন এটা তো হয়েছে, এটা তো হয়, কার পক্ষ নিতে মানে নেবে সেটা। এবং আমি চোখ বুজে মেয়েটির পক্ষ নিয়েছি, মেয়েটিকে আমি কম চিনি, এবং আমাকে তখন ফোন করে বিভিন্ন আমার বন্ধু বান্ধবরা বলেছে যে তুই কেন মেয়েটির পক্ষ নিচ্ছিস, কারণ তুই তো ছেলেটাকে জানিস, তোর কি বিশ্বাস হয় যে ছেলেটা ওটা করতে পারে? আমি বললাম যে আমার সঙ্গে করেনি মানেই সে করতে পারে না, এটা আমি মনে করি না, 1 নম্বর। 2 নম্বর, যে পুরুষের যে এন্টাইটেলমেন্ট সেটা এত বেশি, মানে পুরুষ নিজেকে এত ক্ষমতাবান মনে করে কারণ সমাজ তাকে মনে করতে সাহায্য করে যে সে সেটা করে ফেলতে পারে। আর তৃতীয়ত, মেয়েটি তাকে শুধু ফাঁসাবে বলে নিজেকে এত বড় একটা রিস্কের মুখে ফেলছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ মেয়েটি সবচেয়ে বেশি ট্রোলড হবে। মেয়েটি যখন মিটু নিয়ে আসবে সবচেয়ে খারাপ কথা মেয়েটিকে শুনতে হবে, তারপরেও সে যদি এগিয়ে এসে থাকে তার ধরে নিতে হবে কিছু একটা ঘটেছে। মানে আমি ফার্স্ট বেনিফিট অফ ডাউট মেয়েটিকেই দেব। এবং এটা আমাদের মানে অহরহ এ ধরনের ঘটনা ঘটে চলেছে, রিসেন্টলিও ঘটেছে। মানে পরে প্রমাণ হোক না যে সে কিছুই করেনি, পরে প্রমাণ হোক যে পুরুষটির কোনো দোষ নেই, কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে জাস্টিস ইজ নেভার ডান। কটা কেসে আমরা শেষ অবধি জানি গো, আমরা জানতে পারি ওপেন কেসগুলোরই কোনো সলভ হচ্ছে না, তো এবং আমরা শেষ অবধি ভুলেই যাই যে এই ঘটনাটা হয়েছিল। এবং সেই পুরুষটি বুক চিতিয়ে সর্বত্রই ঘুরে বেড়ায়, মানে এমন নয় যে সেটা খুব গোপনীয় বা সে খুব লজ্জা পায়, সে জানে যে আমাকে কেউ ধরতেও পারবে না। আর ধরো একটা ফাঁকা জায়গায় একটা মেয়ের সঙ্গে একটি ছেলে কিছু করলে সেটা তো কোনো প্রুফ নেই সত্যি, মানে মেয়েটির কথাটাকে তো বিশ্বাস দিতে হবে কাউকে, যে জাস্টিস দেবে তাকে তো প্রথম ধরে নিতে হবে যে মেয়েটি ঠিক বলছে, কারণ সেখানে তো অন্য কোনো সাক্ষী ছিল না। আর এইসব জিনিস তো সাক্ষী রেখে মানুষ করে না, যে নিশ্চয়ই কিছু করবে সে সাক্ষী রেখে কেন করবে, এটা তো তাই তো। এবং সেখানে মেয়েটির এগিয়ে আসাটাই একটা বিরাট সাহসের কাজ। তারপরে তাকে সারা পৃথিবী শুদ্ধ লোক ওই নাচির মেয়েটির মতোই একটি শিক্ষিত মেয়ে, চাকুরিরত মেয়ে হলেও, মানে যতই তুমি উঁচু পদে থাকো মেয়েদের দিকেই কাদা ছিটে আসবে সবচেয়ে বেশি। মানে বলা হবে যে মেয়েটিরই নিশ্চয়ই কোনো প্রবলেম, হ্যাঁ, হয় তুমি নিজে গেছো, তুমি ওর সঙ্গে কেন বসেছিলে, তুমি রাত্রি করে কেন ছিলে, তুমি ওর সঙ্গে সিগারেট কেন খেয়েছিলে, তুমি ওর সঙ্গে মদ কেন খেয়েছিলে, এইসব প্রশ্নগুলো সব আসতে থাকবে তার দিকে ফিরে ফিরে। ছোট পোশাক কেন পরেছিলে, হ্যাঁ, পোশাক, আচরণ, সবকিছু জাজমেন্ট হয়ে যাবে, মানে সভা বসে যাবে মোটামুটি। হ্যাঁ সত্যি তাই। সেটা যেমন তুমি কবিতাটা পড়লে, যখন একটি মেয়ে
যখন নিজের শরীরী বাসনা কামনার কথা বলে তখন আমাদের কিরকম মানে বাবা একটা মেয়ে লিখতে পারে, মানে কান এমন ভাবে তৈরি করে দিয়েছে পুরো সোসাইটি, কিন্তু একটি একটি পুরুষ কবি অবলীলায় যা ইচ্ছে লিখতে পারে। হ্যাঁ, মানে আসলে সেটার মধ্যে একটা অদ্ভুত তখন স্পর্ধা হয়ে যায়। মেয়েরা করলে সেটা খান্ডারনি মেয়ে, জাঁদরেল মেয়ে, জাহাবাজ মেয়ে এইসব হয়ে যায়, আর পুরুষরা করলে কবির স্পর্ধা, মধ্যরাতে কলকাতা শাসন করছে 4টি যুবক, এই ব্যাপারটা যতটা অ্যাকসেপ্টেবল, অরণ্যের দিন রাত্রিতে যেভাবে ছেলেরা মাতাল হয়ে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে, মানে এই যে ব্যাপারগুলোর মধ্যে যে একটা চার্ম আছে, যে সেটার সঙ্গে আর কি আমাদের কাছে ওগুলো মিথ, মানে ওগুলো খুব পজিটিভ মিথ, আমরা ওগুলোকে খুব ভাবি যে এরা তো বড় হিরো, কিন্তু কোনো মেয়ে ওটা করছে ভাবো, তাকে হিরো বলা হবে কি? না না। কবিতা সিংহের একটা উপন্যাস আছে 4 জন রাগী যুবতী, আমার মনে হয়েছে যে কবিতা সিংহ ওটা লিখেছেন এই মানে কলকাতা শাসন করা যুবকদের একটা প্রত্যুত্তর দেওয়ার জন্য। বস্তুত আমার কাছে একটা বই আছে, সেই বইটাতে ইংরেজি বই, সেই বইটাতে বিখ্যাত কবিদের, বিখ্যাত পুরুষ কবিদের লেখা কবিতার প্রত্যুত্তর দিয়েছেন মেয়ে কবিরা। এই প্রত্যুত্তরের ধারণাটা আমি সেখান থেকে পেয়েছিলাম। আমি ভাবছি বাংলাতে ওরকম একটা লিখবো, মানে আমরা জীবনানন্দের একটা কবিতা সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, সেটার একটা মেয়ে সুরঞ্জনা উত্তর দিচ্ছে। এটা যদি করা যায়, মানে এভাবে করতে পারলে ভালো হয় না? একদম একদম করো, মানে এটা আমি এখন উস্কানি দিচ্ছি একটু তরুণী কবিদের যে তোমরা এটা করো না। আর পূর্ব নারীদের কথা আমাদেরই বলতে হবে, কারণ বলে যেতে হবে, আমাদের ফালাফালা হয়ে যাওয়া অবধি বলে যাব, করে যাব, চেষ্টা করে যাব, কারণ এছাড়া আমাদের কাছে আর উপায় নেই, না হলে তো এগোতেই পারবো না, শুধু পিছিয়ে যাব, যেরকম ভাবে পিছোচ্ছে এই যে ধর্মের নাম করে পোশাক, ধর্মের ব্যাপারটা তো খুব বড়, এবং এখন তো আমাদের মেয়েরাই যেন কান্ডারি। বলো, আমি ত্রিনঞ্জনকে যখন বিয়ে করেছি, কালই কথা হচ্ছিল এটা নিয়ে, ও ব্রাহ্মণ আমি অব্রাহ্মণ, একবার ট্রেনে এক মহিলা আমি অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণকে বিয়ে করেছি শুনে রেগে আমার পাশ থেকে উঠে চলে গিয়েছিল, কোনো এক বাবার শিষ্যা। 1 ঘন্টা ধরে আমি তোমার মারও এরকম একটা কিছু ঘটনা আছে যেটা রোহিণীদি বলেছে। হ্যাঁ হ্যাঁ, ও মা তো সেটা তো ভয়ঙ্কর ঘটনা। অরুন্ধতী রায়চৌধুরী, উনি বেদ উপনিষদ পাঠ করতেন রেগুলার, আমাদের বাড়িতে খুব সংস্কৃতের চর্চা ছিল, আমরাও খুব সংস্কৃত চর্চা করি। উনি বেদ উপনিষদ পাঠ করেছিলেন, তখন পুরীর শঙ্করাচার্য একটা অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন স্টেজে, তিনি বলছেন এক্ষুনি বন্ধ করো, মহিলারা করতে পারে না, মহিলারা অধিকারী নয় বেদ উপনিষদ পাঠ করার। অথচ মানে ঘোষা অপালা এদের কথা আমরা পড়েছি, যে মৈত্রেয়ী গার্গী এদের কথা আমরা পড়েছি, এবং মা তখন বন্ধ করেন, কিন্তু তারপর ওটা নিয়ে কাগজে প্রচুর লেখালেখি হয়েছিল, তখন মাও স্টেটমেন্ট দেন যে এটা কোথাও কোনো শাস্ত্রে লেখা নেই যে নারীরা পড়তে পারে না, এবং ধর্মকে মানে লালন পালন করার দায়িত্ব কেন জানি মেয়েদের উপরই বোধহয় বর্তায়। হ্যাঁ, সেটা হচ্ছে তারা শুধু মানে সাবসার্ভিয়েন্ট হিসেবে শুধু পুজো করে যাবে, লক্ষ্মীর পাঁচালীর মতো একটি ধর্মীয় জিনিস পড়ে যাবে। লক্ষ্মীর পাঁচালী শুনলে তো আমাদের মাথা গরম হয়ে যায়, সেখানে বলা হয় যে সব খারাপের জন্য মেয়েরা দায়ী, কারণ মেয়েরা নিজেরা দুপুরে ঘুমোয়, মেয়েরা যদি বরের আগে খেয়ে নেয় তাহলে পৃথিবীর রসাতলে যায়। ইনফ্যাক্ট লক্ষ্মীর পাঁচালী পুনর্লিখনেরও আমাদের একটা প্রজেক্ট আছে। হ্যাঁ, এইটা খুব জরুরি যে একটি মেয়ে এই ধরনের কাজগুলো করেও কিরকম ভাবে, এবং আমরা একটুখানি ওটা মজার ঢঙে লিখছিলাম, মানে পাঁচালির ঢঙেই, কিন্তু মজা করে, কিন্তু এটা খুব সিরিয়াস একটা ব্যাপার আসলে, তাই না? কিন্তু এটা শুনলে অনেকে তোমার এই ভিডিওতেই লিখে যাবে যে লক্ষ্মীর পাঁচালীর মতো একটা দারুণ ধার্মিক জিনিস, মানে ভালো জিনিস, যেটা আমাদের সংস্কৃতির একটা জিনিস, মানে বিশাল বড় ব্যাপার, সেটাকে কিভাবে আপনারা কোয়েশ্চেন করেন? পারেন না আপনারা। না, আমরা যেটা আলোচনা করছিলাম যে আমি অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ বিয়ে করেছি, এই জিনিসটা আমার পাশ থেকে এক মহিলা উঠে গেলেন, তিনি বললেন আপনার মেয়ে তো রাক্ষস হবে, তাকে যদি ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দেন তাহলে তাও সে তরে যেতে পারে, কিন্তু সে যদি অব্রাহ্মণকে বিয়ে করে তাহলে তার সন্তান পুরোপুরি রাক্ষস হবে। এখন দেখছি বাবা মায়েরা এবং ছেলে মেয়েরা সবাই কিরকম নিজেদের জাতপাত নিয়ে বেশি ভাবতে শুরু করেছে, এটা আমার ধারণা, মানে আমি বুঝতে পারছি না সমাজটা কোন দিকে চলেছে। আগে সেটাই তো বলছি যে, আর এইটার পুরোটাই যেন মানে আমাদের নিজেদেরকে উদ্ধার আমার মনে হয় নিজেদেরকেই করতে হবে, এবং আমাদেরই দায়িত্ব কাণ্ডারি হয়ে যেতে হবে যে কি করে এগুলোকে আবার পুনরুদ্ধার করা যেতে পারে। হ্যাঁ, মানে আমাদের ওই কন্টিনিউয়াসলি এই ডায়ালগটা জারি রাখতে হবে।
আর আমাদের দেশে না মানে অন্তত বাংলায় আমি বলবো সামাজিক আন্দোলন হয় না। আমরা সবেতেই বলি যে এই আইন হোক, ওই হোক, রাষ্ট্র কেন করছে না, পুলিশ কেন দেখছে না, সব কিছুতে কিন্তু আইন আর পুলিশ দিয়ে হয় না। আমাদের সামাজিক আন্দোলন দরকার, যেটা এক সময় ছিল 50-60-এর দশকে। আমরা দেখেছি মহিলারা ঘরে ঘরে গ্রামে গ্রামে গিয়ে কথা বলছেন। এখন গ্রামের মহিলাদের সঙ্গে তুমি কথা বলতে যাবে, আর তারা যদি ওরকম বিশ্বাস করে, আমাদের স্টেট নাকি হায়েস্ট চাইল্ড ম্যারেজে সারা ভারতের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল ইজ হায়েস্ট ইন চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড মাদারহুড। ভয়ঙ্কর অবস্থা ওয়েস্ট বেঙ্গলে। চেষ্টা করে মানে সরকার আর পারছে না, সরকার নানা রকম ক্যাম্প ট্যাম্প করে, কিন্তু এটার জন্য সামাজিক আন্দোলন দরকার। আর এটা তো স্ট্যাটিস্টিক্স, এটা তো মিথ্যে বলবে না, মানে আমরা তো দেখতেই পাচ্ছি চোখের উপরে যে 17% মা বাঙালি মানে পশ্চিমবঙ্গের মা, তারা হচ্ছে আন্ডার এজ মা। এদিকে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, আইন থাকলেও আইনের কোনো ফল নেই। 12, 13, 14 বছরে মা হয়ে যাচ্ছে মেয়েরা। তো এইরকম একটা পরিস্থিতি থেকে তো শুধু রাষ্ট্র বা শুধু আইন দিয়ে হবে না, না? কিন্তু কিভাবে হতে পারে? এবার লেখালেখিকে আগে মনে করা হতো লেখালেখি একটা এসবের দিকে আমাদের নিয়ে যায়, পথপ্রদর্শক। আজকের দিনে আমি জানি না কজন লেখকদেরও মনে করেন এখন বোধহয় মোবাইলেই ছাড়তে হবে, মোবাইলে রিল বানিয়ে ছাড়তে হবে, আর ওই যে পশ্চাৎপদ রিল গুলোকে উঠিয়ে দিতে হবে কিছু একটা ভাবে, মানে তাদেরকে হাঁটিয়ে দিতে হবে। দারুণ আড্ডা হলো তোমার সাথে, খুব ভালো লাগলো। আমারও দারুণ লাগলো, এবং এত কথা বলেছি যে আমার গলাটাই ব্যথা হয়ে গেল। আরো অনেক কথা বলতে হবে, অনেক হাত চালাতে হবে, অনেক মাথা থেকে লেখা বার করাবো, যাতে এইভাবে মানে মেয়েদের জন্য, মেয়েদের হয়ে মেয়েদের কথা বলার লোক তো খুব কম, তো লিখতে পারাটা তো একটা বড় 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 একটা কি বলবো। হ্যাঁ, মানে সেই একবার যখন কলমটা আমরা পেয়েছি, আর আমার না একটা এম্পাওয়ারমেন্টের ফিলিংও হয়। আমি যখন কিছু একটা লিখি, আমি জানি যে ওটা দিয়ে একটা পাথরের একটা কোনাও নাড়ানো যাবে না হয়তো, কিন্তু আমার ভেতরে যে পরাজিত মানুষ আমি, এই বোধটা চলে যায়। যে মুহূর্তে আমি একটা প্রতিবাদের কথা লিখতে পারছি, সেই মুহূর্তে আমি আর পরাজিত থাকি না, সেই নিজেকে বাঁচিয়ে রাখার জন্যই লিখে যাই। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা চলো, তোমার জন্য কিছু আগুনে ঝাঁপ দেওয়া প্রশ্ন, র্যাপিড ফায়ার রাউন্ড, ঝটপট আগুনে ঝাঁপ দিই। প্রিয় কল্পবিজ্ঞান লেখক? অবশ্যই আমি নিজের বাবার নামই করব, দিলীপ রায়চৌধুরী। প্রিয় কবিতার লাইন? এটা খুব মুশকিল, র্যাপিড ফায়ারে ভালোবেসে দেখিয়াছি সেই সব মেয়ে মানুষের। এটা জীবনানন্দ অন্যভাবে বলেছিলেন, আমি অন্যভাবে বললাম। আচ্ছা এবার একটু খাওয়া দাওয়ায় যাই, যে টার্কি প্ল্যাটার না প্লাম কেক? টার্কি প্ল্যাটার, কারণ মিষ্টি খেতে একদম ভালোবাসি না। ভালোবাসে না? বাহ। আচ্ছা এবার যদি বলি যে একটি ছেলের কোন গুণ একটি মেয়েকে মানে ভাবা উচিত? লিসেনিং ক্যাপাসিটি, শ্রবণ ক্ষমতা, কারণ একদমই থাকে না, বাই ডিফল্ট না শুনতে অভ্যস্ত, মানে কানটা বন্ধ করে রাখে সবাই। আচ্ছা, সেটা মহিলারাও করে অনেক সময়, কিন্তু মানে বয়ফ্রেন্ড বা স্বামী হলে তার প্রথম কাজ হওয়া উচিত তোমার কথাটা শুনছে। বাহ, এটা একটা ভালো আইডিয়া। এমন কোন জায়গায় গেলে তোমার সব থেকে বেশি কবিতা লিখতে ইচ্ছে করে, পাহাড়ে না সমুদ্রে? সমুদ্র, ডেফিনেটলি সমুদ্র ভালো লাগে। পাহাড়ে গেলে আমার খুব মন খারাপ হয় কেন? সামহাউ। আসলে পাহাড়ের মধ্যে একটা বিশালতা আছে, এত গাম্ভীর্য আছে, সমুদ্রের মধ্যে একটা শিশুর মতো ছটফটে ব্যাপার আছে। সমুদ্র আমার চিরদিনই পাহাড়ের থেকে বেশি ভালো লাগে। আচ্ছা বেশ, তোমার প্রশ্ন শেষ, এবার তোমার জন্য আছে কিছু উপহার। ডেজ পাবলিকেশনের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার, প্রতিক্ষণের থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার, লাস্ট রাদা পাবলিকেশনের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার, আবার বৈঠকের তরফ থেকে আছে 1000 টাকার ভাউচার। আচ্ছা এটা ও স্টোর, আমি যে চশমাটা পরেছিলাম এতক্ষণ, তো ও এটা সেলিমপুরে, ওদের তরফ থেকে আছে 25% ডিসকাউন্ট ভাউচার। একটু সাজগোজ, বি বনির তরফ থেকে আছে একটা 500 টাকার ভাউচার। ওকে। আর খাওয়া দাওয়া হাটারি গ্রিলসের তরফ থেকে আছে একটা 750 টাকার ভাউচার। দারুণ দারুণ। হাটারিতে ছোট্টবেলায় যেতাম, তারপর মধ্যে কিছুদিন বন্ধ ছিল সম্ভবত। খুব ভালো। আমি যে শাড়িটা পরে আছি সেটা 3 ক্রাফটের। 3 কে আমরা ইনস্টা বা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাব। আর
আমাদের এই এখনের নিচে একটা কোড দেওয়া হচ্ছে, আপনারা গিয়ে যদি পছন্দ হয় আপনারা মেসেজে বা মেসেঞ্জারে ওই কোডটা দিলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে ঝটপট শপিং করুন 3A থেকে। থ্যাংক ইউ। এবার শেষ করব অনুষ্ঠানটা তোমার কবিতা দিয়ে এবং তোমার লেখা কবিতা দিয়ে। আমার লেখা কবিতা এবং মেয়েদের নিয়েই লেখা কবিতা, একদম। মানে মেয়েদের দিক থেকে লেখা কবিতা আর কি। আমাদের সদানন্দ। আমরা যারা কারুকে কামড়ে দেব না কোনোদিন, পৃথিবী জেনে গিয়েছিল। আমরা যারা হাসতাম আর হাসতাম, মায়ের উৎপীড়নে যারা শিখে নিয়েছিলাম 13 ঘরের নামতা পর্যন্ত, আমরা যারা কাঁদো কাঁদো পৃথিবীকে গ্রহণ করতে পারবো না বলে কান্নার নুন দিয়ে ভাত মেখে খাওয়া প্র্যাকটিস করেছি, আর সব তুচ্ছ করে দিয়ে বলেছি ভ্যাট, তাদেরও হঠাৎ একদিন দাঁত ও নখ হচ্ছে কিভাবে? যা তো পিন্টু, জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে আয়, অত জোর ওরা পায় কোত্থেকে? আমরা যারা ডানার তলায় ছুরি লুকিয়ে রাখি, আমরা যারা বুকের তলায় ব্যথা লুকিয়ে রাখি, আমরা যারা আনসোশ্যাল কিন্তু ভীষণ হেসে সেলফি তুলেছি প্রতিবার, তারা অত জোর কোত্থেকে পায়? হঠাৎ একদিন চমকে ওঠে নখর, যেই দিন তাদের ভেতরের জানালাগুলো পটাপট খুলে দিল অন্য এক আলো। তার নাম আত্মরতি, তার নাম সদানন্দময়ী, তার নাম অনাসৃষ্টি আত্মবিশ্বাস। সব হারাবার পর আর কিছুই না হারানোর প্রত্যয়। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি যশোধরাদি। যশোধরাদির বাবা অদৃশ বর্ধন, প্রেমেন্দ্র মিত্র আর সত্যজিৎ রায়ের লেখা বারোয়ারি উপন্যাসের নাম কি? যশোধরাদির বাবা অদৃশ বর্ধন, প্রেমেন্দ্র মিত্র আর সত্যজিৎ রায়ের লেখা বারোয়ারি উপন্যাসের নাম কি? ঝটপট নিচে দেওয়া মেল আইডিতে মেল করে দিন। আর অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর হাইপ বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ।